আচ্ছা, তোমরা সবাই জয়েন করতে থাকো। আমরা আমরা একটু পরে শুরু করবো বলতে আমরা মোটামুটি 1 মিনিট খানেক ওয়েট করি, যাতে করে বাকিরা জয়েন করতে পারে আর তাদেরও যাতে কোনো কিছু মিস না হয়। আর তোমরা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে তোমাদের এই যে কমেন্টে তোমাদের নামটা দিয়ে দাও, তাহলে সুবিধা হবে, কে কে ক্লাস করছে আমরা জানতে পারবো। তো আমি রিকোয়েস্ট করতেছি যারা জয়েন করছো তোমরা সবাই তোমাদের নামটা একটু কমেন্টে দিয়ে দাও বা নিজেদের মেনশন করে দাও, আর ফ্রেন্ডরা যারা ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে কমেন্টে মেনশন করে দাও, যাতে করে তারা ক্লাসটা মিস না দেয়। তো তোমরা কমেন্টে দিতে আমি একটু কয়েকটি শিট নিয়ে আসি। আচ্ছা, আমি দেখি কি পরিমাণ জয়েন করছে। আচ্ছা, আমরা মোটামুটি কিছুক্ষণ ওয়েট করছিলাম, তো যারা জয়েন করছো তাদেরকে সবাইকে শুভ সকাল। আমরা এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে গতদিন আমাদের মুন্না ক্লাস নিছিল বায়োলজি, দেন আমরা হচ্ছে আজ এই গতদিন থেকে আমাদের রেগুলার কার্যক্রম শুরু করছি। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের, তোমরা নর্মালি চিন্তা করে দেখো, তোমাদের অলরেডি কলেজের কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে। কলেজের অ্যাডমিশন যেহেতু সামনে আসে, তোমরা অনেকে কলেজ পাইছো, অনেকে এখনো কলেজ পাও নাই। সামনে নেক্সট নোটিশে পেয়ে যাবা যে 4 তারিখ যে রেজাল্টটা দিবে সেটাতে অনেকে আবার কলেজ পেয়ে যাবে। তো আমাদের হচ্ছে তোমাদের 13 থেকে 15 পর্যন্ত কলেজে ভর্তি, এবং প্রত্যেকটা বছর আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের শুরুতে আমাদের অনেকেই আমাদের কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমরা পড়াশোনা শুরু করে দিই, কিন্তু এই বছর হয়তো আমাদের ওই কাজটা করা সম্ভব হয়নি, অনেকে আমাদের পিছিয়ে আছে। তো আমরা জাস্ট যে কাজটা করতেছিলাম, যেহেতু কলেজের ক্লাস অলরেডি শুরু হওয়ার পথে বা কলেজে অ্যাডমিশনও হয়ে গেছে, তোমরা অনেকেই জানো তোমরা কোন কলেজ পাইছো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন সময় হচ্ছে তোমাদের একটু আগায় যাওয়ার। আর এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তুমি একটা জিনিস যত তাড়াতাড়ি শুরু করতে পারবা তত বেশি বেনিফিট পাবা। আমার একটি স্টুডেন্ট আজকে থেকে স্টার্ট করলো, সে যেদিন ইন্টার পরীক্ষা দিবে, আরেকজন যদি 1 মাস পরে থেকে স্টার্ট করে তাও কিন্তু সে সেম টাইমসে ইন্টার পরীক্ষাটা দিবে। তাহলে ভ্যারিয়েশনটা দেখো, তুমি এখন 10 দিন আগে শুরু করছো মানে তুমি 10 দিন আগে আসো, তুমি 1 মাস আগে শুরু করছো 1 মাস আগে আসো। অনেকে দেখা যাবে আরো 2-3 মাস পরে শুরু করবে, তারা 2-3 মাস পিছিয়ে আসে। তো আমাদের জাস্ট আলটিমেটলি আমরা যদি আগে থেকে আমরা স্টার্ট করতে পারি, এটা অবশ্যই আমাদের জন্য খুব বেশি বেনিফিটেড। তো আমরা এখান থেকে অবশ্যই বেনিফিট পাবো, তুমি একদিন আগে শুরু করলে সেটারও বেনিফিট পাবা। তো আমরা সেই জিনিসটাই করতেছি। এবার আসি, আমরা যে কাজটা করবো, আমরা আজকে পড়বো হচ্ছে ভেক্টর। যে ভেক্টর ফিজিক্সে যদি আমরা বলি, ফিজিক্সের 2টা পেপার আছে তোমরা জানো, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। তো 2টা পেপারের মধ্যে আমাদের তোমাদেরকে জাস্ট আমি সাইজটা দেখাই একটু বইয়ের। জাস্ট আমি ফিজিক্স বইয়ের সাইজগুলো একটু দেখাই যে আমাদের ফিজিক্সের বইগুলো কেমন। এটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার বই, হ্যাঁ, আমাদের শাহজাহান তপন স্যারের বই, ফিজিক্স ফার্স্ট পেপার বই। সাইজটা মোটামুটি আইডিয়া করতে পারতেছো কেমন। আর এটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার বই শাহজাহান তপন স্যারের। তো এই দুইটা মিলে হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্স। এর মানে তোমাকে আলটিমেটলি এই দুইটা বই পড়ে ইন্টারমিডিয়েটের ফিজিক্সটা কভার করতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে পুরো ফিজিক্সটা আমাদের নিহিত আছে। কিন্তু সত্যি কথা বলতে, শুধু এই বই পড়ে আমাদের এই যে সবকিছু ব্যাকআপ দেওয়া যায় না, এক্সট্রা আমাদেরকে আরো অনেক কিছু পড়তে হবে। এবং একটা রাইটারের জন্য, একটা বইয়ের জন্য আমাদের অনেকগুলো 13-14টা রাইটার আছে, তুমি কয়টা পড়বা? তো সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, আমরা যে নর্মালি পড়াবো হচ্ছে, তাহলে আমরা আমাদের ফিজিক্সের বইয়ের লিস্টটা প্রথমে আমি দিয়ে দিই। আর ফিজিক্সের বইয়ের লিস্টটা যদি আমরা দিই, তাহলে তোমরা আপাতত ফিজিক্স সেকেন্ড পেপার কেনার কোনো প্রয়োজন নাই। আপাতত তুমি কিনবা কি, তুমি কিনবা শুধুমাত্র পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান
প্রথম পত্র। পদার্থবিজ্ঞান প্রথম পত্র তুমি যে বইটা কিনবা, আমাদের লেখক হচ্ছে আমাদের শাহজাহান তপন। শাহজাহান তপন। অনেকে আবার কিনতে গেলে একটু কনফিউজ হয়ে যায় যে ভাই বইটা আসলে দেখতে কেমন, ওই জন্য আমি দেখাই দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বই, শাহজাহান তপন স্যারের। তোমরা দেখে বুঝতে পারবা। আর তোমাদের সর্বশেষ এডিশন নিতে হবে। এডিশন কিভাবে বুঝবা? এই যে বই আছে না, বইয়ের এই যে প্রথম পৃষ্ঠে উল্টালে দেখবা এখানে এই যে অনেকগুলো এডিশন লেখা আছে, খেয়াল করে দেখবা এখানে অনেকগুলো এডিশন আছে। আমার সর্বশেষ হচ্ছে এটা কত, 2020। তো তোমাকে ওইটাই নিতে হবে যেটা হচ্ছে 2020, 2020 সালে যেটা, ওই নতুন ওইটাই নিতে হবে। পুরাতন হলে হবে না, কারণ পুরাতন তুমি বই দেখলে দেখবা অনেক কিছু মিসিং আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন বুক। মেইন বই হিসেবে তুমি এটা নিবা, শাহজাহান তপন স্যার। আর এটা হচ্ছে রেফারেন্স হিসেবে নিবা আমির ইসাক বলে দিবে। তো ইসাক স্যারের বই নিয়ে নিবা যে আমাদের রেফারেন্স হিসেবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাহলে আমাদের এই দুইটা বই আমাদেরকে নিতে হবে। আপাতত তোমরা শুধু শাহজাহান তপন স্যার নিলে হবে, যখন কলেজে ক্লাস শুরু হবে তখন তোমরা ইসাক স্যারের বইটাও মাস্ট নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের কি, একটা মেইন বই, একটা রেফারেন্স। অর্থাৎ এটা আমরা সবসময় পড়বো। মনে করে একটা অধ্যায় আমাদের তপন স্যারের বই থেকে আমাদের পুরোটা পড়া শেষ। যখন পুরোটা পড়া শেষ তখন থেকে তুমি একদিন জায়গায় বসবে ইসাক স্যারের বই নিয়ে, ওই ইসাক স্যারের বই ফার্স্ট টু লাস্ট পড়বা। তখন তুমি বুঝতে পারবা যে কোন কোন জিনিস এখানে এক্সট্রা আছে। আর আগের জিনিসগুলো প্রত্যেকটা বইতে সেম জিনিস আছে, খালি একটু ভিন্নভাবে লেখা। তাহলে তুমি এই বইটা পড়লে ভিন্নভাবে চিন্তা করতে পারবা। তাহলে আমাদের আলটিমেটলি এই দুইটা বই আমাকে পড়তে হবে, মেইন বই। এবার আসি আমাদের ম্যাথের জন্য। ম্যাথের জন্য হচ্ছে মাস্ট আমাকে কিনতে হবে গাণিতিক পদার্থবিজ্ঞান। এই গাণিতিক পদার্থবিজ্ঞানের লেখক হচ্ছে গিয়াস স্যার। হচ্ছে বইটার ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার। ওই কারণে আর গাণিতিক পদার্থবিজ্ঞান পড়লে অনেকটা সুবিধা হচ্ছে, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে এটা খুব বেশি ইফেক্টিভ। যে গাণিতিক পদার্থবিজ্ঞানের ম্যাথগুলো থেকে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আসে অনেক সময়, মানে ওই ধরনের প্রশ্নগুলো সলভ করলে আমাদের আর এক্সট্রা কোনো কিছু লাগে না তেমন। তাহলে আমরা কি দেখলাম, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদেরকে শাহজাহান তপন স্যারের বই নিতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন বুক। তাহলে আমরা মেইন বুক হিসেবে শাহজাহান তপন স্যারের বই নিব। রেফারেন্স হিসেবে আমরা আমির ইসাক নিব। আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স হিসেবে নিব, দুইটি আমাকে পড়তে হবে। আর আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞান নিব গিয়াস স্যারেরটা। এটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য। হ্যাঁ, আর সাথে আমাদের থাকবে হচ্ছে আমাদের এরপরে তোমাদের জন্য তো আমাদের পক্ষ থেকে থাকতেছে মডুলাসের শীট, মডুলাস স্পেশাল শীট। তো আমাদের ভেক্টরের যে শীটটা সেটার মধ্যে কি কি থাকবে তোমরা নিজেরাই জানবা। যে আজকে রাতে আমি শীটটা দিয়ে দিতে পারবো হয়তো বা, অথবা যদি আমার একটু টাইম লাগে হয়তো কালকের মধ্যে দিয়ে দিব। তো ভেক্টরের শীটের মধ্যে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি, আমাদের 1 নম্বর হচ্ছে তোমাদের লেকচার পাবা। মানে এক কথায় তোমাদেরকে বলতে শাহজাহান তপন স্যারের বই কিনো, ইসাক স্যারের বই কিনো, কিন্তু আলটিমেটলি তুমি সব বই মিলে এক্সট্রা যা যা পড়া দরকার এবং এই বইগুলোতে যা যা আছে সবকিছু আছে আমার লেকচারে। মানে ওইখানে একটা আমাদের বইয়ের মতো রিডিং এর মতো আছে, এখানে সব কিছু দেওয়া আছে সংক্ষিপ্ত ভাবে, পুরো বইটা দেওয়া আছে। এটা হচ্ছে আমার লেকচার 2 নাম্বার। তাহলে আমাদের লেকচারটা গেল। 2 নাম্বার হচ্ছে আমাদের রিভিউ। এই রিভিউটা হচ্ছে আমার হাতে লেখা। তো লেখা যদিও একটু বাজে, বাট শীটের মধ্যে খুব বেশি বাজে লিখি নেই। তো এটা হচ্ছে অল্প কয়েকটা পেজের মধ্যে পুরো অধ্যায়টাকে সংক্ষেপে আমি নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে রিভিউ। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের শীটের মধ্যে থাকবে জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ এই অধ্যায় থেকে জ্ঞানমূলক যা যা আসতে পারে সব থাকবে। এরপরে থাকবে অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। যদিও গত বছর যারা পরীক্ষা দিয়েছে তারা এত কিছু পায় নাই, তারা একটু কম পাইছে, আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে, এই বছর অনেক কিছু অ্যাড করা হয়েছে নতুন করে, তোমাদের সৌভাগ্য। তাহলে জ্ঞানমূলক পাবা, অনুধাবনমূলক শীট পাবা। এরপর জ্ঞানমূলক গেল, অনুধাবন গেল। এবার আসি বোর্ডে আসা সিকিউ থাকবে। অর্থাৎ বোর্ডে আসা যতগুলো সিকিউ এই যাবৎকালে এই অধ্যায় থেকে বোর্ডে আসছে সবগুলো সিকিউ থাকবে উইথ আনসার, মানে সলিউশন সহ।
সলিউশন সহ থাকবে, তুমি প্র্যাকটিস করে মিলিয়ে দেখতে পারবে যে তোমার কনসেপ্ট ঠিক আছে কিনা। এরপর আমাদের থাকবে এক্সট্রা সিকিউ। এক্সট্রা সিকিউ এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য এবং এগুলোর আনসার সহ থাকবে। অর্থাৎ এক্সট্রা সিকিউ গুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করো তত লাভ। আমি প্রচুর পরিমাণ সিকিউ দিব এবং সবগুলো সলিউশন সহই দিব, যাতে করে তোমার বাসায় প্র্যাকটিস করতে সমস্যা না হয়। এরপরে সমস্যা হলে তো আমরা আসি সব সময়। এরপর হচ্ছে তোমাদের থাকবে আমাদের বোর্ড এমসিকিউ। বোর্ড এমসিকিউ এর মানে বোর্ডে এই যাবৎকালে যতগুলো এমসিকিউ আসছে সবগুলার সমাধান ব্যাখ্যা সহ। এই জিনিসটা আবার তুমি বইগুলোতে পাবা না। মানে বইগুলোতে থাকে কি, এত এর অ্যান্সার হচ্ছে এত, এত এর অ্যান্সার 1-এর 3, 2-এর 2, 3-এর 1, মানে এইভাবে থাকে। বাট আমার শীটের মধ্যে থাকবে কি বোর্ডের এমসিকিউ গুলা, তার নিচে মনে করো যেগুলোতে ব্যাখ্যা দেওয়া দরকার। অর্থাৎ আমার একটা ম্যাথ করছে, এই ম্যাথের আনসার এটা কিভাবে আসছে, ওটা প্রসেস সহ ব্যাখ্যা সহ আমার শীটের মধ্যে দেওয়া থাকবে। তারপর হচ্ছে বোর্ড এমসিকিউ গুলো। এবার হচ্ছে আমাদের এক্সট্রা এমসিকিউ। এক্সট্রা এমসিকিউ এরপর হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ম্যাথ শিট। তাহলে এবার আসি এই পড়াগুলো কোথায় কোথায় কাজে লাগবে। তাহলে তুমি দেখো আমার এখানে ওভারঅল যে আমি আর তোমাদেরকে তো আমি আগে বলছি আমাদের এখানে ছবি তুলে আমাদের লিখার কোনো প্রয়োজন নাই, আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, তখন তোমরা এই জিনিসগুলো লিখে আমাদের বাসায় লিখে নিতে পারবা, আপাতত প্রয়োজন নাই। তাহলে খেয়াল করে দেখো আমাদের লেকচার শিটে এবার মানে গত বছর পর্যন্ত কিন্তু এত কিছু ছিল না, এই বছর নতুন নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে। তো এই বছর তোমরা সবচেয়ে বেশি পাবা আমাদের লেকচার শিটে। তাহলে একটু খেয়াল করে দেখো। তুমি এবার তুমি আমি বলি যে তোমার কোন কোন জায়গায় কি কি লাগবে বলে রাখি। এক নম্বর কথা, তুমি বলো ভাই আমার এইচএসসি পরীক্ষা, জি ভাইয়া এই সব কিছু লাগবে এইচএসসি পরীক্ষার জন্য। এবার আসি আমাদের এইচএসসি পরীক্ষায় তোমার সিকিউ আসে, এমসিকিউ আসে। সিকিউ জ্ঞানমূলক, অনুধাবনমূলক হচ্ছে লেকচারটা যখন পড়বা, তারপর হচ্ছে রিভিউটা হচ্ছে আলটিমেটলি লেকচারটা একটু সংক্ষেপে দেওয়া, যাতে করে পরীক্ষার আগের রাতে খুব ইজিলি পড়া যায়। হ্যাঁ, এবং এক্সট্রা যা যা আছে শর্টকাট টটকাট সব দেওয়া আছে। আর জ্ঞানমূলক অনুধাবন এগুলা সব পড়লে তোমার সৃজনশীল জ্ঞানমূলক অনুধাবন কমন পেয়ে যাবা। এটাতে কোনো আমাদের কমন না আসার কোনো কারণ নেই, কমন পেয়ে যাবা। এরপর হচ্ছে সৃজনশীলের 3-4, তার জন্য কি আছে দেখো, বোর্ডে আসে সিকিউ আছে, এগুলো প্র্যাকটিস করলে মোর দেন এনাফ। যে পরিমাণ প্রশ্ন, খালি বোর্ডের গুলো যদি তুমি প্রপারলি ব্যাখ্যা করো, প্রপারলি পড়ো, লেকচারটা আমাদের লেকচারটা যদি প্রপারলি শুনো, যে প্রত্যেকটা ক্লাস যদি প্রপারলি করো, তোমরা অনেকে দেখবা তুমি জাস্ট আমার মনে করো একটা চ্যাপ্টার যে ভেক্টর পুরোটা আমি যখন শেষ করাবো, তখন তুমি আমার লেকচার আর তুমি বইটা মিলিয়ে দেখিও, দেখবে যে আকাশ পাতাল ব্যবধান, মানে অনেক কিছু এক্সট্রা পড়ানো লাগছে। আবার এমন না যে সবগুলো আমি আজগুবি গল্প পড়াইছি, না, যত কিছু পড়াইছি সবগুলোই যে লাগবে সেটা তুমি সৃজনশীল সলভ করতে গেলে বুঝবা। মানে তখন বুঝবো যে আসলে হ্যাঁ বইতে না থাকলেও এটা কিন্তু লাগে। মানে এক কথায় বইতে তো আসলে হিন্টস থাকে, একবারে ভিতরে আনাচে কানাচে সবকিছু বইতে থাকে না, সেগুলো আমাদেরকে বের করে নিয়ে আসতে হয়। তো আর না হয় আমাদের কাছে পড়বা কেন, পড়ার তো একটাই কারণ, যাতে করে ওই জিনিসগুলো আমরা বের করে আনতে পারি। তো আমাদের হয়তো এই জিনিসগুলো নিয়ে খুব বেশি অ্যানালাইজ করার কারণে সৃজনশীলে যথেষ্ট ভালো সার্ভিস দেওয়া যায়, কিন্তু অনেকে দেখা যায় কোনো রকম ডেভুটেড করে পড়ায় দেয়। তো ওই জন্য যেখানে ভর্তি হও না কেন, আমি বলতেছি না আমার এখানেই পড়তে হবে, বাট যেখানেই তুমি পড়ো তোমাকে মাথায় রাখতে হবে আমি পড়বো আমার যাতে বেসিকটা ক্লিয়ার করে। আর ওই যে দেখে নিবা এই সব কিছু পড়াই কিনা। দেখো বোর্ডে আসে সৃজনশীল হয়ে গেল, এরপর আসে এক্সট্রা সিকিউ দিছি না, এগুলো প্র্যাকটিস করলে আসলে আর কিচ্ছু লাগবে না, সত্যি কথা কিচ্ছু লাগবে না। এবং এখান থেকে তুমি যে পরিমাণ বেসিক পাবা এটা খুব বেশি কাজে লাগবে। এবার আসলে বোর্ড এমসিকিউ আর এক্সট্রা এমসিকিউ, এগুলো করলে এমসিকিউ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হবে এবং পরীক্ষা তুমি ফটাফট এমসিকিউ আনসার করতে পারো। এবং এটা বিশ্বাস রাখতে পারো অনেকগুলো এমসিকিউ তুমি কমন পাবা। কমন পাওয়া বলতে কেমন, মানটা চেঞ্জ করে দেয়, ক্যাটাগরি সেম ক্যাটাগরি এমসিকিউ পাবা। এবার হচ্ছে এক্সট্রা ম্যাথ, এই এক্সট্রা ম্যাথ যেগুলা, এই এক্সট্রা ম্যাথগুলো তোমার কোথায় লাগবে, ওই যে নর্মালি তো সফটওয়্যার ম্যাথ করা লাগে, এই ম্যাথগুলো সৃজনশীল কাজে লাগবে। এবং এখানে কিছু ভালো ভালো ম্যাথ থাকবে যেগুলো ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগবে, ইঞ্জিনিয়ারিং এ এবং ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে কাজে লাগবে। ও ভেক্টরের ক্ষেত্রে আমি আরো একটা এক্সট্রা জিনিস অ্যাড করছিলাম, লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন কোশ্চেন। মানে বিগত বছরের অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আসছে, মানে ওইগুলো অ্যাড করছি একটাই কারণে, যাতে করে তোমরা পুরো অধ্যায়টা পড়ানোর পর তোমরা নিজেরাই বুঝবা যে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আছে এগুলো সবগুলো আমি পারি, এর মানে হচ্ছে আমাদের পড়াটা ইফেক্টিভ। তাহলে আমাদের কি ধরনের প্রশ্ন সেটাও জানতে পারবা। তাহলে আমাদের এখান থেকে ভার্সিটিও কভার হয়ে যাবে, এই যে এমসিকিউ আর এক্সট্রা এমসিকিউ যখন পড়ো ভার্সিটিও কভার হয়ে যাবে। আর যখন তুমি ওই লেকচার শিটের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বা,
এবং সাধারণতপনার আমি রিসার্চ দুইটা যদি ভালোভাবে রিডিং পড়ো তাহলে তোমাদের মেডিকেলটা ব্যাকআপ হয়ে যাবে। মানে যাদের মেডিকেল ইচ্ছা, হ্যাঁ ভাইয়া তুমি ফিজিক্সের সাধারণতপনার আমি রিসার্চ স্যারের বইয়ের রিডিং একবারে ঝাঁঝরা করে ফেলবা, ঝাঁঝরা করে ফেলবা, যাতে করে মুখের সামনে ফুটে থাকে। মুখের সামনে ফুটলে তুমি পরীক্ষার হলে চিল্লাপাল্লা করার কোনো দরকার নেই যে ভাই আমার মুখের সামনে তো ফুটে আছে, পরীক্ষা বললো হোয়াট ইজ দিস, ইস না, হবে না। পরীক্ষায় জাস্ট দাগাই দিয়ে চলে আসবা, সাইলেন্ট মুডে দাগাবা, দাগাই দিয়ে তুমি মেডিকেলের চান্স পেয়ে যাবা। হ্যাঁ, তো আমাদের এরকমভাবে আমরা এই যে মোটামুটি আমাদের বইয়ের লিস্টে দিয়ে দিলাম, এবং আমাদের শীটটা তুমি আজকে রাতে না পাইলেও কালকে পাবো, কারণ সেটা কারণ শীটগুলা সুন্দরভাবে গুছানোর জন্য আমি নিজেই কাজ করি। আমার শীটগুলা, ফিজিক্সের শীটগুলা আর ম্যাথের শীটগুলো আমি নিজে কাজ করি। তো যার কারণে হচ্ছে আসলে তোমার সেক্ষেত্রে শীটগুলো সুন্দরভাবে গুছানোর জন্য আমার একটু কাজ করতে হয় পার্সোনালি। আর এখানে ফিগারগুলো যাতে পারফেক্ট হয় ওই কারণে আমি অনেকগুলো ইয়া করি যে যাতে করে ফিগারগুলো দেখতে সুন্দর হয়। ফিজিক্সের ফিগারটা মোস্ট ইম্পর্টেন্ট, ওই কারণে যে ফিগারগুলো একটু এলোমেলো সেগুলো আমি নিজের মতো করে আঁকি। আমি নিজে আঁকি, তারপর জায়গাটা দিই, মানে আঁকি যে হাতে আঁকি না, হাতে আঁকলে তো বিশ্রী, বুঝো না, আমার হাতটাও তো দেখতে বিশ্রী, তাই না? হ্যাঁ, হাতটা যেহেতু বিশ্রী, ফিগারটাও ওরকম বিশ্রী হয়। হ্যাঁ, ওই কারণে আমি কম্পিউটার আঁকি, কারণ কম্পিউটার তো বিশ্রী না, তো ল্যাপটপে এঁকে দেন ওইখানে আমাদের সাবমিট করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের অলরেডি তুমি বুক লিস্টটা পেয়ে গেলা। আচ্ছা, বুক লিস্ট এবং আমাদের শীট সম্পর্কে জানলা, এটা এক ধরনের কাইন্ড অফ পাবলিশ। হ্যাঁ, আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারি। হ্যাঁ, সবাই তো অ্যাড করে। হ্যাঁ, ওই যে দেখুন আমাদের জলমলে টুথপেস্ট, এই যে দেখুন দাঁতের ম্যাজিক, তাহলে আমরা এখান থেকে আমরা যেরকম টুথপেস্টের অ্যাডভার্টাইজ করি, আমিও বলবো এই যে দেখুন অনেক কিছু, তার সাথে আমাদের আছে শীটের মধ্যে অনেক কিছু, ওই অনেক কিছু যখনই আপনি পড়িবেন তখনই চান্স পাইবেন, বৈশা নিয়ে নেন। এই যে শীতের মজা, ওইখান থেকে আপনি পড়ে নিতে পারবেন ভার্সিটির মজা, এবং সেখান থেকে নিতে পারবেন এসএসসির মজা। যদি পাইতে চান A+ করে পেলেন আমাদের ক্লাস। এভাবে আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে সাস কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, এবং কিছু তোমাদের জন্য নিয়ম নীতি দিলাম। ওকে, এবার আসো, যে অনেক কিছু হয়ে যায়, এবার আমরা আমাদের কথা না বাড়াই আমরা একটু পড়াশোনায় যাব। হ্যাঁ, অনেকক্ষণ তো আমরা পড়ালাম না, পড়াশোনায় যাব। আমাদের ক্লাসটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে পড়াশোনা, আরেকটা হচ্ছে তার থেকে বেশি কিছু। অর্থাৎ প্রথমে আমরা কিছুক্ষণ পড়াশোনা করব হালকা পাতলা। হ্যাঁ, আমাদের এইচপি, হ্যাঁ এইচপি মানে হচ্ছে এইচ ফর হালকা, পি ফর পাতলা, তাহলে এইচপি মানে হচ্ছে হালকা পাতলা। হ্যাঁ, তুমি মনে করি এটা ল্যাপটপের কোম্পানি। হ্যাঁ, এটা হচ্ছে আমার হালকা পাতলা। তাহলে আমরা হালকা পাতলা পড়াশোনা করব। এবার তার থেকে বেশি কিছু মানে হচ্ছে কি, আমরা অ্যাডমিশন সম্পর্কে কথা বলবো। তোমাদের মুন্না ভাইয়া গত ক্লাসে তোমাদেরকে মেডিকেল সম্পর্কে বলে গেছে, আজকে আমি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলবো। হ্যাঁ, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং, কারণ এগুলো জানা দরকার, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং কি কি লাগে সেগুলো বলবো। এবং আমি জাস্ট আমার লাইফে সবচেয়ে বেশি পাওয়া প্রশ্ন, ভাইয়া এসএসসি তে তো A+ মিস গেছে, আমি কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো? তার জন্য তোমরা ক্লাস করতে থাকো আমাদেরটা, এবং আমরা পড়াশোনার পরেই বলে দিব এই আনসারটা। তাহলে আমরা ওই ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি। হ্যাঁ, আমরা এরপর আমাদের আনসারগুলো দিয়ে দিব যে আমাদের কি কি লাগে না, এবং কোনটা সিস্টেম কি, কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং করা যায় বাংলাদেশে। অনেকে মনে করে বুয়েট চুয়েট ছাড়া অন্য কোথাও করা যায় না। আরে ভাই যাবে না কেন? হ্যাঁ, আবার অনেকে তো আবার কিছু নিব্বানি আছে যারা নিজেরাই তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে ওগুলো বলার ভাষা নাই, ওগুলোর জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগে না, ওরা হচ্ছে নিজেরাই গ্রাজুয়েটেড। তো আমরা আসি প্রথম আজকের ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো, আমাদের আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। একটু ওয়েট। আচ্ছা, আমি প্রথমত বলে রাখি যে আমাদের এর আগে আমরা ফিজিক্সের অলরেডি 5টা ক্লাস নিয়েছিলাম, তার মধ্যে প্রথম 3টা ছিল অনলি ভেক্টরের উপর, এবং আমাদের যেহেতু 3টা ক্লাস ভেক্টরের উপর ছিল এবং এগুলো ভিডিও রেকর্ড করা আছে, ওই কারণে আমি ওই 3টা ক্লাস আর নিব না মানে হচ্ছে আলটিমেটলি তোমরা যারা ওই ক্লাসগুলো করো নাই, আমাদের ভেক্টরের ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাস আমরা ভেক্টরের বেসিক অনেক কিছু বলছিলাম, ওই তার মধ্য থেকে আমাদের এই 3টা ক্লাস তোমাদেরকে করে নিতে হবে।
তাহলে আমাদের ভেক্টরের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাস আমার এই গ্রুপে আছে, তোমরা একটু কষ্ট করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাস করে নিবা। এবার আসো, আমরা এতদিন পর্যন্ত আমরা ফোকাস করছিলাম কি, আমরা এই যে অল্প অল্প করে পড়বো, এখন আস্তে আস্তে আমরা আমাদের পড়ার ইয়েটা বাড়াবো, কারণ হচ্ছে আসলে তুমি জানো সিলেবাস কতটুকু। আর আরেকটা হচ্ছে ওই আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখি, আমরা তোমাদেরকে যে রুটিনটা দিছি এই রুটিনটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত, আবার এর মধ্যে 13 থেকে 15 তারিখ পর্যন্ত কলেজে ভর্তির জন্য বন্ধ থাকবে, কারণ তখন অনেকে দৌড়াদৌড়ির উপর থাকবে, শহরে থাকবে। আর তখন আবার 13 থেকে 15 তারিখ তোমরা শহরে গেলে আমাদের কোচিংয়ে যোগাযোগ করতে পারো, আমি নিজেও থাকবো কোচিংয়ে। একটা আড্ডা দেওয়া যাবে, যদি দিতে চাও তাহলে চলে আসিও। আর আরেকটা হচ্ছে তোমার 20 তারিখের পরে আমরা আমাদের রেগুলার ফরম্যাটে চলে যাব, মানে সপ্তাহে 3টা ফিজিক্স ক্লাস, 3টা ম্যাথ ক্লাস, 3টা কেমিস্ট্রি, 3টা বায়োলজি, একদিনে 2টা করে ক্লাস হবে। বাট আপাতত হচ্ছে আমরা 20 তারিখ পর্যন্ত একটা করে ক্লাস নিচ্ছি একদিনে। সেক্ষেত্রে তুমি দেখবা 1 থেকে 20 তারিখ পর্যন্ত এই যে 2 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 19 দিনে ফিজিক্স ক্লাস মাত্র 3টা। এটা নিয়ে অনেকে হতাশের কোনো কারণ নাই, আমাদের তোমাদের সাথে আছে এই মোবাইল। তো তোমাদের যত হতাশা ওই জিনিসগুলো আমি কেটে দিয়ে তোমাদেরকে আমরা জাগাবো, তোমাদের ভিতরে অনেক প্রত্যাশা। তাহলে একটু খেয়াল করো, আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাস, আমরা এই 3টা ক্লাস একটু কষ্ট করে যারা করে নাই তারা একটু করে নিব, আর যারা করিয়ে আসি তাহারা আবার একটু করে রিভিউ করে নিব। এবং আমাদের এগুলো করার সময় তোমাদেরকে সাজেস্ট করব নোট করে ফেলবা, ক্লাস টাইমে না, ক্লাসের পরে তোমরা নোট করে ফেলবা। কারণ তোমরা যারা আগে ক্লাস করছো তারা জানো আমি তো ক্লাসের সময় লিখতে দিই না, কারণ আমরা একটা থিমে বিশ্বাসী, যদি থাকে মাথায় কেন থাকবে খাতায়। আবার এটাও করছে কথা, যদি না থাকে খাতায় থাকে না তো মাথায়। ওই কারণে তোমার মাথায় যদি থাকিতে হয় খাতায় আমার লিখিতে হয়, খাতায় যদি লিখি মাথায় আমার থাকে। ওই কারণে আমরা ওই যে বাসায় অবসর টাইমে লেখা ছাড়া আমাদের কি কাজ থাকে বলো। ওই কারণে তুমি ক্লাস করার পরে যাই আমি যখন দিব ছবি, সেখান থেকে তুমি কপি করে করে লিখে নিবা তোমার সুন্দর একটা নোট, সেখান থেকে তুমি পরে নিয়ে অনেক কিছু করতে পারবা এবং চড়তে পারবা বোর্ড। এবার আমরা তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই 3টা ক্লাস তুমি করে নিবা, এবং এই 3টে ক্লাসের যেহেতু উপর ভিত্তি করে আমরা পরের ক্লাসে যাবো। এখন 4 নাম্বার লেকচারে অনেকে দেখা যায় তোমার 1 2 3 3টা করে নাই, সেক্ষেত্রে তাদের একটু প্রবলেম হতে পারে। আমি ইচ্ছা করেই 1 2 3 নাম্বার করার সময় একটা টপিক বাদ রাখছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর। মানে আমি ভেক্টরের ডেফিনিশন বলছি, বিভিন্ন ধরনের ভেক্টর, মানে ভেক্টরের অনেক ক্লাসিফিকেশন থাকতে পারে, অনেকগুলো ভেক্টর থাকতে পারে। ওই ভেক্টরগুলো সম্পর্কে কিন্তু আমি তখন ইচ্ছা করে বলি নাই, কারণ আমি জানি রেগুলার ক্লাস 1 নাম্বার ক্লাস যখন দিব তখন অনেকে নতুন আসবে, আর ওই নতুনরা কিন্তু এই ক্লাসগুলো না করে আসবে। তো ওই জন্য আমি আজকের ক্লাসে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা 1 2 3 নাম্বার ক্লাস করো নাই বা খুঁজে পাচ্ছ না আমাকে বলিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আর 1 2 3 নাম্বার ক্লাসগুলো তোমরা করে ফেলবে। ইভেন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমার 3টা ক্লাস আছে, আমার 3টা ক্লাস আমার চ্যানেলেও আমি পাবলিক করে রাখছি। হ্যাঁ, যদি সব ক্লাস পাবলিক করা যায় না, বাট এই 3টা ক্লাস পাবলিক করা আছে। ওই 3টা ক্লাস তোমরা চাইলে করে নিতে পারবে, ইউটিউব থেকেও করে নিতে পারবে, তোমাদের গ্রুপ থেকেও করে নিতে পারবা। এবং আজকে আমরা বিভিন্ন ধরনের যে ভেক্টর পড়াবো সেটার জন্য আবার ক্লাসগুলো করার কোনো প্রয়োজন নেই, যদিও 1 নাম্বার ক্লাস করা থাকলে একটু সুবিধা, বাট তাও আমি যে জিনিসগুলো না জানলেই নয় সেগুলো আমি একটু বলে দিব। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, এতক্ষণে যাই আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। তো ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে জানবো। আমাদের অনেকগুলা ভেক্টর আছে, প্রত্যেকটা ভেক্টরের একটা একটা করে আমরা ডেফিনিশন জানবো। হ্যাঁ, তো আমি আমাদের সুবিধার্থে যে আমাদের ভেক্টরগুলা, ওই ভেক্টরগুলার লিস্ট আমি এখানে দিয়ে দিই। ঠিক আছে, লিস্ট যদি দিয়ে দিই, প্রথমে আমরা পড়ব স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর 1 নাম্বার আমরা পড়ব স্বাধীন ভেক্টর। এরপর আমরা পড়ব সীমাবদ্ধ ভেক্টর। অন্যগুলোতে আমি ভেক্টর কথাটা লিখবো না, আমি জাস্ট দেখি তোমাকে একবার লিস্ট করে দিই যে কি কি ভেক্টর আছে। সীমাবদ্ধ ভেক্টর, এরপরে তুমি পাবা সদৃশ ভেক্টর, এরপরে পাবো আমাদের সদৃশ ভেক্টর, এরপরে আমরা পাবো বিসদৃশ ভেক্টর, এরপরে পাবো বিসদৃশ ভেক্টর, এরপর আমরা পাবো সমান ভেক্টর, এরপর আমরা কি পাবো সমান ভেক্টর, এরপর আমরা পাবো ঋণ বা বিপরীত ভেক্টর, আমরা পাবো বিপরীত ভেক্টর। মানে এই সবগুলা কোনটা কোন ভেক্টর, মানে প্রত্যেকটা ডেফিনিশন আমি বলে দিব কখন কাকে তুমি কি বলবা। হ্যাঁ, বিপরীত ভেক্টর। এরপর আমরা পড়বো সমরেখ ভেক্টর, এরপর হচ্ছে সমরেখ ভেক্টর, এরপর হচ্ছে সমতলীয় ভেক্টর, এরপর হচ্ছে সমতলীয় ভেক্টর, এরপর হচ্ছে আমাদের সঠিক ভেক্টর, এরপর হচ্ছে সঠিক ভেক্টর, এরপর হচ্ছে আমাদের শূন্য ভেক্টর, এরপর হচ্ছে আমাদের শূন্য ভেক্টর, এটাকে আমাদের নাল ভেক্টরও বলা হয়। তোমরা জানো নাল মানে হচ্ছে শূন্য। হ্যাঁ, এটাকে আমাদের নাল ভেক্টরও বলা হয়। এরপরে আমরা পড়ব আমাদের একক ভেক্টর।
একক ভেক্টর, এরপর হচ্ছে অবস্থান ভেক্টর, এরপর আমাদের পড়তে হবে সরণ ভেক্টর, এরপরে পড়তে হবে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর দেখা হচ্ছে না তো, না হলে এখানে আরো কয়েকটা লিখি। বিপ্রতীপ ভেক্টর, এরপরে আমাদের এই যেগুলো গেল, আমাদের এতগুলো তো পড়তে হবে, তার সাথে আমরা আরো আছে আমাদের আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, এরপর হচ্ছে সম প্রারম্ভিক ভেক্টর, সম প্রারম্ভিক ভেক্টর, তারপর হচ্ছে আমাদের আছে পোলার ভেক্টর, তারপর হচ্ছে পোলার ভেক্টর। কি আবার এটা প্রশ্ন করি না ভাইয়া পোলার ভেক্টর আছে মাইয়ার ভেক্টর নাই কেন? না, কোনো মাইয়ার ভেক্টর নাই, খালি পোলার ভেক্টরই আছে। এরপর হচ্ছে আমাদের, এরপরে আমরা পড়বো অক্ষীয় ভেক্টর, এরপর আমরা পড়বো অক্ষীয় ভেক্টর। হ্যাঁ, কারণ এটা অনেকে প্রশ্ন করে ভাই পোলার ভেক্টর আছে মাইয়ার ভেক্টর কি থাকবে? না ভাই, মাইয়ার কোনো ভেক্টর নাই, খালি পোলারই ভেক্টর আছে। তাহলে আমাদের এই যে এগুলো হচ্ছে আমরা পড়বো। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলে দিই, আমাদের আসলে ক্লাসগুলো একটু মজাদার করার জন্য অনেক সময় আমরা অনেকগুলো জোকস মারবো, অনেক সময় অনেকগুলা আমাদের 18 প্লাস অর মাইনাস আমাদের জোকস পড়বে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যেটা শিখার সেটাই নাও। জাস্ট ক্লাসে মাঝখানে একটু মজা না দিলে দেখা যায় অনলাইন ক্লাসে মনোযোগ বসে না। তো ওই জন্য মনোযোগ ধরে রাখার জন্য আমরা মাঝখানে একটু একটু ওই যে 18 প্লাস অর মাইনাস জোকস মারবো। তো সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে আমাদের ওই ক্লাসগুলো, ওই জিনিসগুলো আমরা শুধুমাত্র মজা নেওয়ার জন্য, সিরিয়াসলি কোনো কিছু তোমরা নিবা না। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এটা হচ্ছে আমরা প্রত্যেকটা অনেকগুলো ভেক্টর, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই 18টা ভেক্টরের ডেফিনেশন তোমাকে জানতে হবে। এবার আসি এগুলো পড়লে কোথায় কোথায় লাভ। এক নাম্বার হচ্ছে ক নাম্বারে, দুই নাম্বার হচ্ছে খ নাম্বারে। এখন তুমি বলতে পারবে ক নাম্বারে ডেফিনেশন আসতে পারে, খ নাম্বারে কি ডেফিনেশন আছে? না, খ নাম্বারে তোমার ব্যাখ্যা করার জন্য বলে, এই যে আমরা পড়ানোর সময় ব্যাখ্যা করব। এবার এরপর আসতে পারে আমাদের এমসিকিউতে, এমসিকিউর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, এবং বলতে পারি আমরা আজকের ক্লাস থেকে তুমি কলেজের প্রথম পরীক্ষায়, লাইফের ফার্স্ট কলেজে যে পরীক্ষা দিবা সেই পরীক্ষার এমসিকিউতে একটা প্রশ্ন পেয়ে যেতে পারো। এবং আমাদের ভার্সিটির পরীক্ষাগুলোতে প্রচুর আসে, এবং মেডিকেলে তো না বললেই নয়। এই জিনিসগুলোকে না পড়লে কি হয়? না ভাইয়া, এই জিনিসগুলো না পড়লে হয় না, মেডিকেলে প্রচুর লাগে। তো আমাদের অনেকে দেখা যায় ওই যে হোমওয়ার্ক দিয়ে দেয় স্যাররা, অনেকে যারা পড়ে তারা বলে যে এইগুলো কোনোরকম খালি নিজে নিজে পড়ে নিবা, কোনোরকম পড়ে নিলে হয় না। এর ভিতরে আমাদের কিছু আমাদের নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো আমরা ধরে ধরে আগাবো। তাহলে আমরা একটা একটা করে ডেফিনেশন দিয়ে দিয়ে যাবো। তো তোমরা আমাদের সাথেই থাকো, আমরা একটা একটা করে পড়ানো শুরু করব। তাহলে আমি আমাদের লেকচার দেওয়া শুরু করি যতক্ষণ লাগে। হ্যাঁ, তো মোর অর লেস আমাদের যেহেতু 9টা বাজে আমরা শুরু করছি, এক্স্যাক্টলি 10টা বাজে শেষ না হলো তার একটু আগে পিছিয়ে ইনশাআল্লাহ আমরা শেষ করব। তবে আমার কথা হচ্ছে আমাদের যে টার্গেটটা, ওই টার্গেটটা ফুলফিল করব। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসগুলো জানলে কত কিছু তুমি জানবা, তার কোনো সেটা তুমি দেখতেই পাবা। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমি যখন শীট দিব, এই শীটের মধ্যে এখানে যে 18টা আছে সবগুলোই পাবা, কিন্তু তুমি যখন তপন স্যারের বই পড়বা না, যাদের কাছে বই আছে তারা হচ্ছে এই যে এই দিক দিয়ে আয়ত, পোলার, অক্ষীয়, এই তিনটা তপন স্যারের বইতে পাবা না। আবার ইসেক স্যারের বই খুললে পোলারটা পাবা, অক্ষীয়টা পাবা, আবার আয়তটা পাবা না। তো জিনিসটা হচ্ছে এমন, আমি সবগুলোই বলে দিব এবং আমার শীটে সবগুলোই থাকবে, কারণ বইতে অন্যান্য বই তো আছে, এগুলা অন্যান্য বই সব বই মিলে যা যা লাগে তা আমি বলতেছি। তো তোমার তপন স্যারের বইতে নাই মানে লাগবে না এমন কিছু না, যা যা লাগবে তাই পড়াবো। ওকে, তাহলে আমরা একটা একটা করে আমরা শুরু করবো। ওকে, তাহলে তোমাদেরকে আমি জাস্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে কি ভাইয়া, আচ্ছা তোমরা জিনিসটা চিন্তা করে দেখো তো, এদের যে নামগুলা কোনো না কোনো সায়েন্টিস্ট বা বিজ্ঞানী দিছে তো? জি ভাই দিছে। এখন তারা যে দিছে তারা নিশ্চয় কোনো কারণে দিছে তাদের নামগুলা। জি ভাই দিছে। হ্যাঁ, হয়তো তোমার নামটা তোমার আব্বা আম্মা বিনা কারণে দিছে। হ্যাঁ, বিনা কারণে বলতে আসলে তোমার নাম হয়তো অনেক এই যে অনেক ভালো ভালো নাম, হ্যাঁ, কিন্তু তোমাদের এই যে অনেক সময় নামের সাথে কাজে মিল থাকে না, সেটা ভিন্ন কথা। কিন্তু এদেরকে তো কাজ দেখেই নাম দিছে। হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা। আমরা কি করব, ওই যে কাজ দেখে নাম দিল, নাম থেকে কাজটা আমি বের করে নিব, সেখান থেকে আমরা ডেফিনেশনটা শিখে নেব। আর আরেকটা কথা বলে রাখি, বইয়ের মতো হুবহু কোনো ডেফিনেশন দেওয়ার দরকার নাই। আমার বেসিকটা যদি থাকে তাহলে ডেফিনেশনে যা ইচ্ছে লেখো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ওই কাজগুলোই করব। তাহলে আমরা ফিল করব, কি করব, ফিল করব। হ্যাঁ, আমাদের ফিল করব যে আসলে আমাদের কোনটা কোন ভেক্টর এবং কেন সেই ভেক্টর, আমরা আস্তে আস্তে একটা একটা করে আগাবো। তাহলে আমরা প্রথমে পড়বো আমাদের স্বাধীন ভেক্টর। আমরা প্রথমে কি পড়বো? স্বাধীন ভেক্টর। এবার স্বাধীন ভেক্টর পড়তে হলে আমরা তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাইয়া, যে আমাদের কি কথাটা, আমার যা কিছু না জানলেই নয়, আমাদের না জানলেই নয়, না জানলেই নয়,
না জানলেই নয়, এমন কিছু জিনিস তোমাকে একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের এটা প্রথম ক্লাস যারা করছিল তারা জানো, আমাদের কোন একটা ভেক্টর, এই ভেক্টরের প্রকাশ, এই ভেক্টরের যে আমরা যদি বলি প্রকাশ, এই ভেক্টরকে আমার কয়ভাবে প্রকাশ করা যায়। দেখো আমি এখানে, তোমরা ওইখানে, এখন কোনো সমস্যা নাই। আমি যখন বলবো ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়, ক্লাসে যেরকম চিল্লায় চিল্লায় বলতা, এখানেও তোমরা চিল্লে চিল্লায় বলবা। তবে তুমি তোমারটা বলো, আমি কিন্তু শুনতেছি, কানের ভিতর হেডফোন আছে, হ্যাঁ, তাহলে আমি কিন্তু শুনতেছি, এটা ইমাজিন করে নিচ্ছি, তোমরা চিল্লে চিল্লে বলবে। তাহলে ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়? হ্যাঁ, দুইভাবে। একটা হচ্ছে জ্যামিতিক, আর একটা হচ্ছে অক্ষর দ্বারা। অক্ষর দ্বারা কয়ভাবে প্রকাশ করা যায়? 4 ভাবে। কোন একটা অক্ষর তার উপর তীর চিহ্ন, কোন একটা অক্ষর তার উপর দাগ, কোন একটা অক্ষর তার নিচে দাগ, কোন একটা অক্ষর তাকে একটু মোটা করে দিব। তাহলে আমরা বলতে পারি কি, উপরে তীর, উপরে দাগ, নিচে দাগ, একটু মোটা। তাহলে আমাদের এটা হচ্ছে এই 4টা ভাবে আমরা কোন একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এবং আমরা জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করতে পারি? এটা সরল রেখা দ্বারা। এই সরল রেখার মধ্যে একটা তীর চিহ্ন দিয়ে দিব, এটা দ্বারা বোঝায়, তীর চিহ্ন দ্বারা বোঝায় ভেক্টরের দিক, এবং এই সরল রেখার দৈর্ঘ্যটা নির্দেশ করে ভেক্টরের মান। এই সরল রেখার দৈর্ঘ্য কি নির্দেশ করে? আমার ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের মানটা হচ্ছে আমার সরল, এই যে এটা, আর এই তীর চিহ্ন দ্বারা বুঝতেছি দিক, এবং এটাকে আমরা বলি আমাদের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, আর এটাকে আমরা কি বলি? সেই সুন্দর একটা ওয়ার্ড, পাদবিন্দু। পাদবিন্দু। তাহলে আমাদের এখান থেকে একটা হচ্ছে শীর্ষবিন্দু, আর একটা হচ্ছে আমাদের পাদবিন্দু। আবার এটাকে আমরা বলতে পারি অনেক সময় মাথা, এটাকে বলতে পারি মাথা, এটাকে বলতে পারি লেজ। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো তুমি বলো। আমরা শীর্ষবিন্দু আর পাদবিন্দু বলবো। তাহলে আমাদের এই শীর্ষবিন্দু পাদবিন্দু কোনটা কি আশা করি জানছো। এবং ভেক্টরটাকে আমরা এরকম এই ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়। আর যদি শুধু এরকম এ দিই বা যে কোনো একটা লেটার, তখন আমরা এটা দ্বারা ভেক্টরের মান বোঝায়। এটা হচ্ছে আমার প্রাথমিক কথাগুলো, যেগুলো তোমরা আগে থেকেই জানো, আমি শুধু একটু করে মনে করাই দিলাম। এবার আসো, দেন আমরা একটা একটা ডেফিনেশনে চলে যাই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, অনেকের ডেফিনেশন গুলা এলোমেলো করে ফেলে বা মনে থাকে না। তো আমরা যে কাজটা করব, আমরা ওই যে আমাদের নাম দেখে দেখে বলবো, তাইলে সমস্যা হবে না। আর যারা দুইটা সিমিলার টাইপসের, তাদেরকে আমরা কম্পেয়ার করে করে বলবো। আমরা নাম দেখে এবং কম্পেয়ার করে করে পড়াবো, তাহলে দেখবা আশা করি সমস্যাগুলা হবে না। তাহলে আসি, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি যদি বলি আমাদের প্রথমত আসি, আমরা স্বাধীন ভেক্টর কাকে বলে? স্বাধীন ভেক্টর। তাহলে স্বাধীন ভেক্টর যদি আমরা বলি, এই স্বাধীন ভেক্টরের সাথে আমরা পাশাপাশি আরেকটা পড়ব, তার নাম হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, কারণ এই দুইটা পরস্পর রিলেটেড এবং উল্টা। তাহলে স্বাধীন ভেক্টর মানে কি? আচ্ছা তুমি বলো, আমি স্বাধীন, এর মানে কি? বাধা নাই। আমার গোয়াল ঘরে গরু আছে, গরুটা আমার বাধা আছে, সে কি স্বাধীন? না ভাই, স্বাধীন না। তাহলে বুঝতে পারতেছি যে আমার কোন একটা জায়গা থেকে নির্দিষ্ট সে হচ্ছে আমার আবদ্ধ, আর যার কোনো নির্দিষ্টতা নাই সে হচ্ছে কি? স্বাধীন। তাহলে আমি একটা কথাই বলবো, কোন একটা ভেক্টর এটা স্বাধীন, আবার কোন একটা ভেক্টর এটা স্বাধীন না। স্বাধীন না মানে হচ্ছে সীমাবদ্ধ। তাহলে বুঝতে পারতেছো একটা আরেকটার উল্টা। এবার তুমি কেমনে বুঝবো? হ্যাঁ, কেমনে বুঝবো দেখো, এটাকে আমরা কি বলি? পাদবিন্দু। এটা কি বলি? পাদবিন্দু। আমি বললাম এই পাদবিন্দু নির্দিষ্ট নয়। পাদবিন্দু নির্দিষ্ট নয়। আর এখানে পাদবিন্দু নির্দিষ্ট। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, আচ্ছা আমি যদি বলি এই যে এই জায়গায় একটা ভেক্টর থাকবে, মানে নির্দিষ্ট, এই যে এতটুকু একটা ভেক্টর থাকবে এই দিকে, কোথায় বলি নেই। এই কোথায় বলি নেই মানে এই ভেক্টরটাকে তুমি এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো। বাট যখন বললাম পাদবিন্দু নির্দিষ্ট, একটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে। যেমন আমি যদি বলি এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, ভেক্টরটা আমার মূল বিন্দুতে হবে, তাহলে দেখো এই মূল বিন্দুতে ভেক্টরটা, তার পাদবিন্দু কিন্তু মূল বিন্দু নির্দিষ্ট। তাহলে তার পাদবিন্দু কিন্তু কোন বিন্দু? মূল বিন্দু। তুমি মূল বিন্দু ছাড়া অন্য কোনো জায়গায় পাদবিন্দু দিতে পারবে না, এটা নির্দিষ্ট। তাহলে এটাকে বলো সীমাবদ্ধ ভেক্টর, এটাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। তাহলে আমি একটা কথা বলতে পারি, আমার কোন একটা ভেক্টর, তাকে ধরে রাখি কে? পাদবিন্দু। পাদবিন্দু তুমি যেখানে বসাবে ভেক্টরটা সেখানে যেয়ে পৌঁছাবে। এখন আমার কথা হচ্ছে এই পাদবিন্দু যদি নির্দিষ্ট হয় সেটা হচ্ছে সীমাবদ্ধ, আর যদি এটা নির্দিষ্ট না হয় সেটা হচ্ছে আমার স্বাধীন ভেক্টর। তাহলে দুইটা
জিনিস জেনে গেলাম, স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা বুঝতে পারলাম যদি দুইটি ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট হয়, কোন একটা ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট হলে সীমাবদ্ধ, কারণ সে ওই জায়গায় আবদ্ধ। নির্দিষ্ট নয় মানে কি, সে স্বাধীন। নাম দেখে বোঝা যাচ্ছে কোনটা কার অধীন। তাহলে আমরা দুইটা ভেক্টর জেনে গেলাম, স্বাধীন আর আরেকটা আমরা জেনে গেলাম কি, আমাদের একটা হচ্ছে স্বাধীন ভেক্টর আর একটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা জেনে গেলাম আমাদের পাখির যখন পাখনা গজায়, দড়ি দিয়ে আমি না বাঁধি, সে আমার উড়ে উড়ে যায় স্বাধীন স্বাধীন পাখি। তাহলে একটু খেয়াল করে দেখো, স্বাধীন স্বাধীন বাতাসে ডানা মেলে ঝাপটায়, সে আমার উড়ে যায় অনেক দূরে আকাশে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে পাখিটাকে যদি তুমি দড়ি দিয়ে বেঁধে রাখো, দ্যাট মিনস সে যেখানে সেখানে যেতে পারবে না, দ্যাট মিনস সেটা হচ্ছে সীমাবদ্ধ। আর যখন তুমি দড়িটা কেটে দিবা, এর মানে সে কোনো আবদ্ধ নেই, তার পাখনা গজায় সে উড়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তোমাদের অনেকে পাখনা গজায়, স্বাভাবিক, অনেকের পাখনা গজায়, আমারও এক সময় গজিয়েছিল। তো আমি তখন ছিলাম আমাদের স্বাধীন, এখন হচ্ছে অধীন। যদিও আমার তুলনায় তোমাদের মিশু ভাইয়াটা বেশি অধীন, আমি এখনো স্বাধীন আছি। তো আমাদের মিশু ভাইয়ের অধীনের কারণ তোমরা জানো, যার কারণে দেখবো তোমাদের ক্লাসও নিতে পারতেছে না। হ্যাঁ, আমি তো স্বাধীন এখনো। তো এটা হচ্ছে পার্থক্য। যেমন তুমি এবার মনে রাখতে পারো, স্বাধীন মানে হচ্ছে ইমু ভাইয়া আর সীমাবদ্ধ মানে হচ্ছে মিশু ভাইয়া। হ্যাঁ, সীমার মধ্যে থাকিতে হয়, আমাদের স্বাধীন তাহারা হইতে নাহি পারে, এভাবে আমাদের তাহাদের দুনিয়াটা যায় চলে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের দুইটা ভেক্টর পেয়ে গেলাম, স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর। এবার আসো, আমাদের কি কি আছে খেয়াল করো। একটা হচ্ছে সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত। এই দুইটা যেরকম একসাথে পড়ছি না, আমরা এই চারটা একসাথে পড়বো। কারণ তোমরা পরীক্ষায় যে কাজটা করো, পরীক্ষায় এই চারটা সবচেয়ে বেশি আসে। আর এই চারটা বেশি আসলে তোমরা যে কাজটা করবে, একটার সাথে একটা এলোমেলো করে ফেলো। কি করে ফেলো? এলোমেলো। তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ, সবাই ভালো করে খেয়াল করো। আমি এখানে আমাদের এই অংশটাকে চারটা ভাগে বিভক্ত করি এবং চারটার আমরা নাম দিব। হ্যাঁ, খেয়াল করে দেখো, নাম দেওয়ার আগে আমি উল্টা ভাবে পড়াই, আগে ভেক্টরগুলো দিয়ে দিই। সাপোজ আমার এখানে একটা ভেক্টর আছে, তার নাম হচ্ছে এ ভেক্টর। এখানে একটা ভেক্টর আছে, তার নাম হচ্ছে এ ভেক্টর। এখানে একটা ভেক্টর আছে, তার নাম হচ্ছে এ ভেক্টর। এখানে একটা ভেক্টর আছে, তার নাম হচ্ছে এ ভেক্টর। এবার আসো আমরা ডেফিনেশন দিচ্ছি। দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, আমি প্রথমে একটা কাজ করব। কি কাজ? ওই যে একটা ভেক্টর দেখছেন না? হ্যাঁ, দেখছি। ওই ভেক্টরটার মতো করে আমরা আরেকটা ভেক্টর রাখবো। এখন এই ভেক্টরটার মতো করে একটা ভেক্টর রাখবো। দেখো, তাহলে এই ভেক্টরটার মতো মানে হচ্ছে আমার সাইজটা তার মতোই দেব। হ্যাঁ, তাহলে আমার সাইজটা কি করব? তার মতোই আমরা একটা সাইজ দিব। তাহলে তার মতো যদি একটা সাইজ দিই, এটা বাঁকা হয়ে গেল। হ্যাঁ, বাঁকা তারা হবে না, সোজা হইতে হবে, সোজা হইতে হবে। ভেক্টর মানে হচ্ছে সোজা, সরল লেখা দ্বারা বলছি না? তাহলে সরল লেখার অনেকগুলো বেনিফিট আছে। তো আমরা আসি যে আমাদের এটা হচ্ছে এই ভেক্টর। তাহলে একটু খেয়াল করে দেখো, মানে কি সমানে সমান। তাই একটা জিনিস খেয়াল করো তো, আমার এই ভেক্টর আর এই ভেক্টর কি পরস্পর, এটা যতটুকু এটাও ততটুকু, এটা আর এটা পরস্পর সমান্তরাল, এটা যেদিকে এটাও তার একই দিকে। এবার আমি এটা কি করব? হুবহু সেম নিব। পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করো, দিকটা কি দিলাম? উল্টা দিলাম। তাহলে আমি কি বলতে পারি? ভালো করে খেয়াল করো, এই যে আমার দুইটা, এই যে এটাকে আমি নাম দিলাম বি ভেক্টর, এটাকে নাম দিলাম বি ভেক্টর। তাহলে এদের যদি আমি বলি রিলেশনটা কি, এখানে কি কি আছে বলো তো? প্রথম কথা, এই দুইটা ভেক্টর পরস্পর কেমন? আমাকে দুইটা কম্পেয়ার করতে হলে একবারে সবগুলা ভেক্টর আমাদের প্রথম একটা কথা, সেটা হচ্ছে সমজাতীয় হইতে হবে। কেমন হইতে হবে? সমজাতীয়। কারণ তুমি দুইটা ভেক্টরকে কম্পেয়ার করার জন্য তারা একই গোত্রীয় হইতে হবে। হ্যাঁ, একই জাতীয় না হলে তুমি তাদেরকে কম্পেয়ার করতে পারবে না। যেমন ব্যাগ একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর। তুমি ব্যাগের সাথে ব্যাগকে কম্পেয়ার করতে পারবা, কিন্তু ব্যাগের সাথে সরণকে কম্পেয়ার করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি ব্যাগের সাথে ব্যাগ
সমজাতীয়, বেগের সাথে সরণ সমজাতীয় না, বেগের সাথে ত্বরণ সমজাতীয় না। তাহলে যারা সমজাতীয় তাদেরকে আমরা করতে পারবো, শুধুমাত্র তাদের মধ্যে আমরা একটা রিলেশন বিল্ড আপ করতে পারবো। তাহলে আমরা কাদেরকে নিব? সমজাতীয়। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সমজাতীয় হইতে হবে। এবার আসো, এই দুটো ভেক্টর পরস্পর কেমন? সমান্তরাল। এই দুটো ভেক্টর কেমন? সমান্তরাল। এই দুটো ভেক্টর কেমন? তাও ভাইয়া সমান্তরাল। এবার বলো, এই দুটো কি একই দিকে না বিপরীত দিকে? একই দিকে। তাহলে এটা হচ্ছে সমমুখী, এটা হচ্ছে সমমুখী, আর এটা হচ্ছে বিপরীতমুখী, এটা হচ্ছে বিপরীতমুখী। এবার বলো, দুইটার মান কেমন? এই দুইটার মান সমান। এই দুইটা ভেক্টর পরস্পর সমান, এই দুইটা ভেক্টর পরস্পর সমান। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, যদি দুইটি ভেক্টরের মান সমান হয় এবং তারা পরস্পর সমান্তরাল এবং সমমুখী হয়, তাহলে হচ্ছে এটা। তাহলে দেখো, তাদের মান সমান, সমজাতীয় তো হবেই, তাদের মান সমান, তারা পরস্পর সমান্তরাল, তারা সমমুখী মানে একই দিকে। আর এখানে দুইটার মধ্যে পার্থক্য কি? হুবহু সেম। পার্থক্য হচ্ছে এটা, এই দুইটা সমমুখী, এই দুইটা হচ্ছে কি? বিপরীতমুখী। আচ্ছা, এখন এবার আসি তাদের নাম দিব। নামটা কি দেখো, যখন এই দুইটা, আমাদের ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এই দুইটার মধ্যে কি দেখো? তারা পরস্পর সমান। আচ্ছা তুমি আমারে বলো তো, এই এবং এই ভেক্টর দুইটার মধ্যে পার্থক্য কি? না ভাই, কোনো পার্থক্য নাই। কেন? মান দিক সব সেম। তাহলে আমি এদেরকে বলবো সমান ভেক্টর। কি বলবো? সমান ভেক্টর। তাহলে এই ভেক্টরের নাম হচ্ছে সমান ভেক্টর, এবং এই ভেক্টরটার নাম হচ্ছে ঋণ বা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তাহলে কি বললাম? এটাকে বলতে পারি ঋণ বা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি বি ভেক্টর বলা যে কথা, এ ভেক্টর বলাও কি সেম কথা। কেন? কারণ দুটো এক্স্যাক্টলি সেম। আর এই ক্ষেত্রে বলতে পারবো কি দেখো, এ ভেক্টর বলা যে কথা আর বি ভেক্টর কিন্তু সেম জিনিস না, তবে মান কি সেম না, খালি দিকটা ভিন্ন, দিকটা বিপরীত না। এই যেটা কিন্তু মাইনাস এ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি কখনো যদি সামনে একটা মাইনাস আসে, এটা দ্বারা কি বোঝায়? দিক বিপরীত। যেমন আমি বলতেছি আমি পশ্চিম দিকে 3 মিটার গেলাম, তাহলে আমি এই দিক হচ্ছে আমার আসলে পশ্চিম দিক, তাহলে আমি পশ্চিম দিকে 3 মিটার গেলাম। এবার আমি বললাম আমি পশ্চিম দিকে -3 মিটার গেলাম। এবার পশ্চিম দিকে -3 মিটার কি পশ্চিম দিকে গেছি না তার ঠিক উল্টা দিকে গেছি? উল্টা দিকে, ওই কারণে মাইনাস আসছে। তাহলে আমার ঠিক সেম জিনিসটা, এ ভেক্টর ঠিক উল্টা, দিকটা বিপরীত হওয়ার কারণে সামনে একটা মাইনাস আসলো। তাহলে এ এর বিপরীত ভেক্টর মাইনাস এ ভেক্টর, আমাদের বি এর বিপরীত ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা দুইটা ভেক্টর জেনে গেলাম, একটা হচ্ছে সমান ভেক্টর, আর একটা হচ্ছে আমাদের ঋণ বা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। এবার আসো, এই সমানের এটার মতো করে এটা আর এটার মতো করে এটা করব। আমরা রিলেশন মেইনটেইন করে করতেছি সুবিধার জন্য। আমি কি করতেছি দেখো, এক্স্যাক্টলি এটার মতোই রাখবো, খালি এই যে দৈর্ঘ্য দেখতেছো না, দৈর্ঘ্যটা একটু চেঞ্জ করে দিব। মানে এবার দৈর্ঘ্য আর সেম না, এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে একটু খেয়াল করো, আগের মতো কি এবার মান সমান বলা যায় না, এবার হচ্ছে মান অসমান, মানের দিক দিয়ে কি অসমান, তবে সমান্তরাল এবং একইমুখী মানে সমমুখী। তাহলে এই দুটো হচ্ছে অসমান, সমান্তরাল, সমমুখী। দেখো, যখন তাদের মানটাও সমান তখন হচ্ছে তারা হচ্ছে সমান ভেক্টর। কিন্তু এখন মানটা সমান না মানে তুমি সমান বলতে পারবা না। আচ্ছা সমান না হইলেও এরা প্রায় একই ধরনের না বা একই রকমের না দেখতে? হ্যাঁ ভাই, একই রকমের। হ্যাঁ, এই জন্য এটাকে নাম দিব সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, তবে সমান নয়। তাহলে আমি একটা কথা বলতে পারি, যদি কখনো সদৃশ ভেক্টরে দুইটা ভেক্টরের মান সমান হয় তখন সেটা কি হয়ে যায়? সমান ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর আর সমান ভেক্টরের মধ্যে পার্থক্য বুঝছি তো? জি ভাইয়া বুঝছি। আমাদের এখানে মানটা অসমান, তোমাদের বইতে সদৃশ ভেক্টর অসমান লেখা নাই, কিন্তু তোমরা অসমান লিখে নিবা। তখন স্যারের বইতে লেখা নাই, কিন্তু তোমরা লিখে নিবা, কারণ অসমান না হলে কিন্তু সেটা সমান ভেক্টর হয়ে যায়। হ্যাঁ, যদি সমান হয় সমান ভেক্টর, অসমান হলে সদৃশ ভেক্টর। এবার তাহলে সমানের বিপরীত ঋণাত্মক বা ঋণ বা বিপরীত, তাহলে সদৃশের বিপরীত কি হবে? বিসদৃশ। মানে এবার হচ্ছে কি জানো,
আবার আগের মতো বলা যায় এক্স্যাক্টলি এটার মতোই, খালি কি অসমান। তাহলে আমরা বলতে পারি বৈশিষ্ট্য কি কি, এর হচ্ছে অসমান, অসমান, তবে আমাদের কি সমান্তরাল, আমাদের কি সমান্তরাল, তবে সমান্তরাল হইলেও একমুখী নাকি বিপরীতমুখী, সমান্তরাল এবং বিপরীতমুখী। তাহলে আমরা এদেরকে বলতে পারবো জি ভাইয়া এটা হচ্ছে আমাদের কোন ভেক্টর, বি সদৃশ ভেক্টর। এটা হচ্ছে কি ভেক্টর, বি সদৃশ ভেক্টর। তাহলে আমরা জেনে গেলাম যে বি সদৃশ ভেক্টর কাকে বলে। তাহলে অলরেডি আমরা জেনে গেলাম হোয়াট ইজ আওয়ার বি সদৃশ ভেক্টর। তাহলে আমাদের সমান ভেক্টর মানে তাদের মান সমান হইতে হবে, সমান্তরাল হইতে হবে, সমমুখী হইতে হবে। আর সদৃশ ভেক্টর মানে ওই সমান্তরাল সমমুখী, তবে মানটা সমান না অসমান। আর ঋণাত্মক মানে হচ্ছে কি আমাদের একটা মাইনাস আসবে। আর বিসদৃশ মানে হচ্ছে আমাদের কি ওই যে ঋণাত্মকের মতোই, তবে মানটা আমাদের অসমান। এমন না যে ছোট হইতে হবে, ছোট বড় যাই হোক কোনো সমস্যা নেই, বাট আমার অসমান হইলে হবে। মানের দিক দিয়ে অসমান হইলে সমান, আমাদের সদৃশ ভেক্টর সমান হলে সমান, মানের দিক দিয়ে অসমান হলে বিসদৃশ, আর আমাদের যদি সমান হয় সেটা হচ্ছে আমাদের ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তাহলে আমরা অলরেডি আমাদের 6টা ভেক্টরের ডেফিনেশন মুখস্থ করা হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করি এই 6টা আমরা পারবো। আমি আবার একটু ছবি তুলে নিই তোমাদের সুবিধার্থে। তাহলে হ্যাঁ, আমরা তাহলে জানলাম কয়টা, আমাদের আরো কয়টা জেনে গেলাম। এবার আমি আমার যা মনে হচ্ছে আজকে মনে হয় সবগুলো ডেফিনেশন আমরা পড়াতে পারবো না, তবে তার থেকে সিলেক্টিভ মানে যেগুলো হচ্ছে একটু বেশি ঝামেলার ওগুলো বাদ দিয়ে সিলেক্টিভগুলো আমরা পড়াবো। হ্যাঁ, তাহলে আমাদের অলরেডি আমরা জেনে গেলাম যে আমাদের সদৃশ, বিসদৃশ, সমান এবং ঋণাত্মক ভেক্টর সম্পর্কে। এবার আসো আমরা এর পরের টপিকসে যাব। এর পরের টপিকস মানে হচ্ছে পরের ডেফিনেশন। এবার আসি আমরা এবার পড়বো আমরা সমরেখ ভেক্টর। এবার পড়বো কি ভাইয়া, এবার পড়বো আমরা সমরেখ ভেক্টর। এবার দেখো তাহলে আমাদের সমরেখ নাম দেখে বুঝে যাচ্ছে। হ্যাঁ, সমরেখ। আচ্ছা নাম দেখি বলো তো, সমরেখ, সম মানে কি সমান, আর রেখ মানে কি রেখা, এর মানে একই রেখা। তাহলে আমরা এখানে বলে দিই, আমাদের একটু ভালো করে খেয়াল করো, দুইটি ভেক্টর যদি আমাদের একই রেখায় থাকে, একই রেখায় অথবা আমাদের সমান্তরালে থাকে, তাহলে একই রেখায় থাকলেও হবে, সমান্তরালে থাকলেও হবে, তাদেরকে আমরা কি বলবো, সমরেখ বলবো। অনেকে মনে করো সমরেখ মানে অনলি একই রেখা, না, একই রেখায় হতে পারে, ভিন্ন রেখা হতে পারে, টার্গেট কি সমান্তরাল হতে হবে। তাহলে দেখো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, দেখো দুটো কিন্তু আমার একই রেখায় আছে। সি আর একটা ভেক্টর একই রেখা নাই, তবে কি আছে সমান্তরালে আছে। তাহলে আমরা বলতে পারবো এ বি সি যে তিনটা ভেক্টর তুমি দেখতে পাচ্ছ, এই তিনটা ভেক্টর পরস্পর সমরেখ। তাহলে আমরা অলরেডি বুঝে গেছি সমরেখ ভেক্টর কাকে বলে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, তোমরা ওই যেসব জায়গায় ভুল করতে পারো, সমান্তরালে থাকলেও কিন্তু সমরেখ। তাহলে সমরেখ মানে কি, তারা একই রেখায় থাকবে অথবা সমান্তরালে থাকবে। এবার আরেকটা হচ্ছে সমতলীয় ভেক্টর। কোন ভেক্টর ভাইয়া, সমতলীয় ভেক্টর। তাহলে দেখো সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর। তাহলে সমতলীয় ভেক্টর নাম দেখব হচ্ছে সম মানে কি সমান, তলীয় মানে কি একই তলে। তাহলে আমাদের সমতলীয় মানে হচ্ছে আমাদের একই তলে হবে। সমতলীয় মানে কি, সমতলীয় মানে হচ্ছে আমাদের ভেক্টরগুলো কি হবে, একই তলে, একই তলে। তাহলে আমি যদি একটা তল আঁকি, সাপোজ আমি এটা আমাদের 3 ডাইমেনশনালি বুঝলে দেখতে সুবিধা হবে। মনে করো আমি একটা এই যে একটা তল নিলাম, দেখো এই যে একটা তল। তাহলে এই তলের মধ্যে এটা একটা তল না, এই তলের মধ্যে একটা ভেক্টর আছে, দেখো এই যে একটা ভেক্টর এটা, আরেকটা ভেক্টর এটা, আরেকটা ভেক্টর আমাদের এটা। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এই তিনটা ভেক্টর একটা তলের মধ্যে আছে না, যেমন আমার এই হোয়াইট বোর্ড এটাও কিন্তু একটা তল। এই তলের মধ্যে তিনটা ভেক্টর থাকবে, তারাও কেমন সমতলীয়। তিনটা চারটা হোয়াটএভার যাই হোক, আমার কথা হচ্ছে যদি তারা একই তলে থাকে তখন তার নাম দিব কি সমতলীয় ভেক্টর। যদি তারা একই তলে থাকে তখন তাকে নাম কি দিব, সমতলীয় ভেক্টর।
যদি তারা একই তলে থাকে তাদেরকে নাম দিব কি সমতলীয় ভেক্টর। তাহলে অলরেডি বুঝে গেছি সমতলীয় ভেক্টর কাকে বলে। তাহলে আমরা আরো দুটো ডেফিনিশন জানলাম। কি ডেফিনিশন জানলাম ভাইয়া? একটা হচ্ছে সমরেখ ভেক্টর আর একটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমরেখ এবং সমতলীয়। তাহলে আশা করি বুঝতে পারছি। এই ধরনের এগুলো দেখবো তুমি এমসিকিউ প্রচুর পাওয়া এবং তোমাদের ক নাম্বার জ্ঞানমূলকে আসে। আমরা অনেকে এগুলো স্কিপ করে চলে যাই, না ভাইয়া হবে না, পরীক্ষার জন্য 1 মার্কসটাও খুব বেশি ইম্পর্টেন্ট। 1 মার্কসও আবার বলতেছি খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আসি, তাহলে আমাদের গেল। এরপর আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমরা সঠিক ভেক্টর পড়ব আর শূন্য ভেক্টর পড়ব। কি কি পড়ব? শূন্য ভেক্টর, সঠিক ভেক্টর। তাহলে আমরা প্রথমত আসি, আমরা শূন্য ভেক্টর পড়ি। শূন্য ভেক্টর। এবার আসি শূন্য ভেক্টর মানে কি? শূন্য ভেক্টর মান হচ্ছে, নাম দেখে বোঝা যাচ্ছে এই ভেক্টরের মান হচ্ছে কেমন? শূন্য। এই ভেক্টরের মান হচ্ছে কেমন? শূন্য। তাহলে আমাদের শূন্য ভেক্টরের মান কেমন? শূন্য। এটা 3 স্টার দিয়ে রাখবা। মানে শূন্য ভেক্টর পরীক্ষার সময় খুব বেশি, এবং এ পর্যন্ত মেডিকেলও আসছে, ভার্সিটিতেও আসছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আসছে এবং আরো আসবে শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর কাকে বলি? যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলি শূন্য ভেক্টর। তাহলে আমি আবার বলতেছি, যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলি শূন্য ভেক্টর। এই শূন্য ভেক্টরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নাল ভেক্টর। একটু অপোজিট নামগুলো জেনে রাখতে হবে। নাল ভেক্টর, তো তোমরা ইংলিশে যেটা বলো নাল বা ভয়েড মানে হচ্ছে শূন্য, ওই এটা হচ্ছে আমার শূন্যটা বা এমটি। তো আমাদের শূন্য মান হচ্ছে কেমন? আমাদের মান শূন্য। এই যে আমাদের মান শূন্য হচ্ছে, মান শূন্য হচ্ছে, একটু খেয়াল করে দেখো। তাহলে আমার শূন্য ভেক্টর হচ্ছে মানে যার মান শূন্য। তাহলে ওই ভেক্টরে কোনো কি নেই ভাইয়া? ওই ভেক্টরে কোনো মান নেই। মান কত? শূন্য। তাহলে একটু খেয়াল করে দেখো তো। সাপোজ আমাদের এটা একটা ভেক্টর, নাম দিলাম এ ভেক্টর। আচ্ছা তুমি বল, এই ভেক্টরটা কি শূন্য ভেক্টর? শূন্য নয়। কেন নয়? কারণ তার একটা মান আছে। এবার আমি একটা কাজ করি। কি কাজ? তাকে শূন্য বানাবো, তাই না? এই শূন্য বানাবো না? আমি যদি বলি আমার এই কলমটা মান আছে কিনা, জি ভাই আছে, কেটে 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 যদি আমি এটাকে শেষ করে দিই, যখনই শেষ করে দিলাম তখন কোনো মান আছে না। অনেকে আমাদের দেখবা যে অনেক নিব্বা নিব্বির কাহিনী আমরা মাঝখানে বলি। নিব্বা নিব্বি হলে তোমাদের সবার একটু মনোযোগ বাড়ে। নিব্বা নিব্বির ক্ষেত্রে দেখবা তারা আমাদের কি করছে, তাদের ভালোবাসাটা পাইতে 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 দিতে 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 একসময় ভালোবাসা শূন্য হয়ে যায়। হ্যাঁ, তখন আমার দেখলে দৌড়ের বেলায়। তা আমাদের এরকম অনেক থাকে, সবার ক্ষেত্রে প্রযোজ্য নহে আমাদের। তাহলে এই যে এ ভেক্টর, এ ভেক্টরতে শূন্য ভেক্টর পাবো মানে কি? মানটাকে গোল্লা বানাই দিতে হবে, মানে শূন্য বানাই দিতে হবে, মানে ডিমের ন্যায় বানাই দিতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমি, এই যে দেখো দেখো, এটা আমার ছুরি, এই ছুরি দিয়ে না, এটা আমার ছুরি, এই ছুরি দিয়ে কেটে দিলাম, মানে একটু ছোট হয়ে গেল। এখন কি শূন্য হয়েছে? আবার কাটলাম, এখন কি শূন্য হয়েছে? এখন কি শূন্য হয়েছে? এখন 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 এর মানে বুঝতে পারতেছো এই শূন্য ভেক্টরটা দেখা যাচ্ছে না। তাহলে শূন্য ভেক্টর কি আমাদের আঁকা সম্ভব ডিরেক্টলি? না ভাই, ডিরেক্টলি আঁকা সম্ভব না, তবে আঁকা সম্ভব একটু অন্যভাবে। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, আমাদের আমাদের যে কাজটা করতেছি, এই শূন্য ভেক্টরটা আমি দেখতে পাচ্ছি না, বাট আছে। তাহলে আমার এই একটা শূন্য ভেক্টর, সেটা কোত্থেকে আসছে? এই ভেক্টর থেকে আসছিল, তাই না? নিশ্চয়ই তার দিকে, এই দিকে, ঠিক না? ওকে। আরেকটা ভেক্টর হচ্ছে এটা বি ভেক্টর। এটাকে শূন্য ভেক্টর বানাবো কিভাবে? এই যে শূন্য ভেক্টর হয়ে গেছে, এটা দিক কোন দিকে? এই দিকে। তাহলে আমার এটা যেহেতু এই ভেক্টর থেকে আসছে, তার দিক এটার দিকে। আরেকটা আছে আমার এই ভেক্টর থেকে, তার দিক হচ্ছে এটার দিকে। তাহলে আমার যে যার থেকে আসে তার দিক হচ্ছে তার দিকে। তাহলে বলো তো, এটার জন্য এটা যখন বলবো শূন্য ভেক্টরের দিকে দিকে, এটাকে জিজ্ঞেস করলে বলবে দিকে দিকে, এটাকে জিজ্ঞেস করলে বলবে দিকে দিকে। আলটিমেটলি শূন্য ভেক্টর দিক কোন দিকে আমি কি দেখতেছি না? তাহলে একটা কথাই বলতে পারি, শূন্য ভেক্টর এমন একটা ভেক্টর যার সুনির্দিষ্ট কোনো দিক নেই। আমি এটা বলতেছি না দিক নেই, আমি বলতেছি সুনির্দিষ্ট দিক নেই, মানে নির্দিষ্ট কোনো দিক নেই, আমি যে কোনো দিকে ধরে নিতে পারি। এই লাইনটা পরীক্ষায় যে কতবার আসছে ঠিক নাই, একেবারে ঠাড়া মুখস্থ করে ফেলবা। তাহলে আমাদের লিখে দিচ্ছি লাইনটা, সেটা হচ্ছে কি, শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট সুনির্দিষ্ট
কোনো কোনো দিক নেই, কোনো দিক নেই। এটা কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্ন, মেডিকেল 2014-15 সালের প্রশ্ন। তারপর হচ্ছে ভার্সিটিতে অনেকবার আছে, কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই ভাই? শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই, আবার বলতেছি শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। এবার আসো শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায়, আমরা কিভাবে পাবো? আমি যদি বলি কোন একটা বস্তুর উপর এইদিকে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, আবার এইদিকেও 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, আলটিমেটলি কত নিউটন? 0 নিউটন। জি ভাই, এটাই শূন্য ভেক্টর। তাহলে আমরা বলতে পারি কোন একটা ভেক্টর এ ভেক্টর, তার থেকে যদি আমি ওই ভেক্টরটা বিয়োগ করে দিই তাহলে আনসার কত আসবে? 0। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটো কেমন ভেক্টর? সমান ভেক্টর। এটা এবারে সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর থেকে সমান ভেক্টর বিয়োগ করলে, সমান ভেক্টর বিয়োগ করলে কোন ভেক্টর পাওয়া যায়? শূন্য ভেক্টর। তাহলে আমি শূন্য ভেক্টর পাওয়ার একটা উপায় জেনে গেলাম, সমান ভেক্টর থেকে সমান ভেক্টর বিয়োগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। আরেকটা উপায় দেখি, কোন একটা ভেক্টর এ ভেক্টর, তার সাথে মাইনাস এ ভেক্টর যোগ করলাম, আনসার কত পাবো? 0। তাহলে এ এবং মাইনাস এ পরস্পর কেমন ভেক্টর? বিপরীত ভেক্টর। তাহলে আমি কোন একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর কি করব? যোগ করব। তাহলে ভেক্টর প্লাস বিপরীত ভেক্টর মানে তার বিপরীত ভেক্টর যোগ করলে কোন ভেক্টর পাবো? শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যদি একটি সমান ভেক্টর থেকে আরেকটি সমান ভেক্টর বিয়োগ করি তাকে আমরা বলি শূন্য ভেক্টর। আবার কোন একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাবো তাকে আমরা বলি শূন্য ভেক্টর। এটা তাহলে আমাদের অনেক সময় বলে শূন্য ভেক্টর কয়ভাবে পাওয়া যায়? এই যে দুইভাবে। তাহলে এই দুইভাবে আমি শূন্য ভেক্টর পেতে পারি। তাহলে অনেক সময় আসেন শূন্য ভেক্টর পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে সমান ভেক্টর থেকে সমান ভেক্টর বিয়োগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়, আর কোন একটা ভেক্টরের সাথে তার বিপরীত বা ঋণ ভেক্টর যোগ করলে আমরা শূন্য ভেক্টর পেতে পারি। এই দুইটা হচ্ছে আমার শূন্য ভেক্টর পাওয়ার নিয়ম। আর আরেকটা দেখতেছো কি? সঠিক ভেক্টর। একবার ডাইরেক্ট বলি, মান শূন্য নয়। মান কি নয়? শূন্য নয়। অর্থাৎ মান যদি শূন্য হয় শূন্য ভেক্টর, শূন্য যদি না হয় তাহলে হচ্ছে সঠিক ভেক্টর। এবং এরপরে আমরা আজকে আর ডেফিনেশন পড়াবো না, কারণ টাইম নেই। আজকে এতটুকু এনাফ, যতগুলো পড়েছি মোর দেন এনাফ। হ্যাঁ, তাহলে আমরা পাইলাম কি? আমাদের শূন্য ভেক্টর। তাহলে আমরা এখান থেকে শূন্য বা নাল ভেক্টর পাইলাম, এটার সুনির্দিষ্ট কোনো দিক নেই এবং আমাদের কিভাবে পাওয়া যায় সেটা আমরা জেনে গেলাম। তাহলে এতটুকু হচ্ছে আমাদের ডেফিনেশন গেল, যে আমরা যতগুলো জানার ঠিক ততটুকু জানলাম এবং এরপরে আপাতত আমাদের আর জানার কোনো প্রয়োজন নাই। এবার হচ্ছে একটি টেস্ট হয়ে যাক। টেস্ট মানে কি? আমি প্রশ্ন দিব, তোমরা আনসার দিবা। আমি প্রশ্ন দিব, তোমরা আনসার দিবা। ওকে, আমি একটা একটা করে প্রশ্ন করবো, তোমরা আনসার দিবা। হ্যাঁ, মানে এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি তার উপর ডিপেন্ড করে তোমরা আনসার দিবা। এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে আনসার দিতে হবে। এক নম্বর প্রশ্ন দেখো, দেখা যাচ্ছে কিনা? 40 নম্বরটা, 40 নম্বর প্রশ্ন দেখি কয়জনে পারো। আমি ডিরেক্টলি না পড়াইলে ইনডাইরেক্টলি এটা পড়াইছি। কি বললো? দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে, দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে বলা হলো এদের মধ্যবর্তী কোণ কত হবে? বরিশাল বোর্ড 2015 সালে এটা আসছে। অলরেডি আমি কিন্তু পড়াইছি, দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে, আমি ডিরেক্টলি পড়াইনি, ইনডাইরেক্টলি পড়াইছি। দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর হতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হইতে হবে? 0 ডিগ্রি,
45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। দেখি আনসার দাও। দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে সবাই একবার আনসার দিতে থাকো। দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ কত হতে হবে? তাহলে কি বললো? এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, তুমি দেখছো এটা বরিশাল বোর্ড 2015 সালে আছে। বরিশাল বোর্ড, হ্যাঁ বরিশাল বোর্ড বিবি। হ্যাঁ অনেকে দেখো এটা কিন্তু তোমাদের ওই বিবি না, হ্যাঁ মানে যে বিবির জন্য তোমরা বসে আছো এটা সেই বিবি না, এটা হচ্ছে বরিশাল বোর্ড। হ্যাঁ এটা হচ্ছে বিবি, বিবি মানে হচ্ছে বরিশাল বোর্ড। তাহলে দুইটি সমান ভেক্টর থেকে ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ কত হতে হবে? অনেকে আনসার দিছে 180, অনেকে আনসার দিছে 0। এই দুইটা আনসারই আমাদের সবচেয়ে বেশি। তাহলে আমি আরো দেখি কে কত আনসার দিচ্ছে। অনেকে 180, অনেকে 0। তাহলে আমি দেখবো কে হবে হিরো। তাহলে তোমাকে কি বললো? দুইটি সমান ভেক্টর, আসো আমি এঁকে ফেলি। ভাইয়া দিস ইজ এ ভেক্টর, দিস ইজ আওয়ার একই ধরনের সমান ভেক্টর। এটা যদি এ হয় এটা হচ্ছে আমার এ, কারণ আমরা বলেছিলাম যদি দুইটা ভেক্টর সমান হইতে হয় তাদের মানগুলো সমান হইতে হবে, দিকটা সেম হইতে হবে, তারা সমান্তরাল হইতে হবে, তারা একই জাতীয় হইতে হবে। হয়ে গেছে। এবার বলো কি করতে হবে? তুমি যদি এই পয়েন্টে এদিকে দাও এ ভেক্টর, আরেকটা ভেক্টর যদি একই দিকে যাও, তাহলে আমি এভাবে চিন্তা না করে, আমি তোমার কিন্তু অলরেডি আনসার দিয়ে দিছিলাম, আমি ভেক্টরকে একটা বলের সাথে তুলনা করতে পারি না? তাহলে একটা বল 10 নিউটন এদিকে, আরেকটা বল 10 নিউটন এদিকে, এই দুটোকে আমি কি বলতে পারি? অবশ্যই সমান ভেক্টর। কেমন ভেক্টর? সমান। এবার দেখো তো, একজনে এদিকে 10 নিউটনে টানে, আরেকজনেও একটা বস্তুকে একই দিকে 10 নিউটনে টানে। তাহলে দুইজনে হেসকে যখন একই দিকে টান মারবে, তাহলে আলটিমেটলি সে কত নিউটন বলে যাবে? 10 + 10 = 20। কিন্তু যদি একজনে এদিকে 10 নিউটন বলে টানে, আরেকজনে এদিকে 10 নিউটন বলে টানে, আলটিমেটলি মধ্যবর্তী কোণ কত? 180, আর এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দুইজন বিপরীত দিকে টানলে কিন্তু একজন আরেকজনকে প্রশমিত করে আনসার হয়ে যায় আমাদের 0। ওই কারণে দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ কত হইতে হবে? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি যারাই বলছো তারাই হচ্ছে আমাদের উইনার। কোনো পুরস্কার পাবা না। পুরস্কার হচ্ছে আমি যে মুখে বলছি উইনার, এটাই তোমার বড় পুরস্কার। তাহলে অলরেডি দেখছো অনেকেই পারছো। হ্যাঁ আচ্ছা, আরেকটা দিই, দেখি এটা কয়জনে পারো। এটা হচ্ছে আগে আমি দেখাই দিই। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্নটা দেখো। a = -2b হলে a ও b 1 নাম্বার সদৃশ ভেক্টর, 2 নাম্বার বিসদৃশ ভেক্টর, 3 নাম্বার সমরেখ ভেক্টর। আনসার কোনটা সঠিক? সদৃশ, বিসদৃশ, সমরেখ। a = -2b, a যদি -2b হয়, a এবং b ভেক্টর দ্বয় কেমন হবে? a -2b হলে a ও b কেমন হবে? সদৃশ, বিসদৃশ, সমরেখ। সদৃশ, বিসদৃশ, সমরেখ। আনসার দিতে থাকো। সদৃশ নাম লিখবা তোমরা, সদৃশ, বিসদৃশ, সমরেখ। এটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। আমি জাস্ট প্রমাণ করাই দিচ্ছি যে এটা বোর্ডে আসছিল। তাহলে আমাদের a কত? a ভেক্টর -2b ভেক্টর। তাহলে a এবং b পরস্পর কেমন? সদৃশ, বিসদৃশ, সমরেখ। সদৃশ, বিসদৃশ, সমরেখ। সদৃশ, বিসদৃশ, সমরেখ। একজনের পারছে সৌমেন দাস, বিসদৃশ, সমরেখ। এটাই আনসার, সঠিক আনসার। দেখো তোমার এখানে মাইনাস আছে মানে কি? এ আর বি কি একই দিকে? না ভাইয়া, বিপরীত দিকে। মাইনাস আছে মানে কোন দিকে? বিপরীত দিকে। একটা এদিকে আর একটা এদিকে। এবার একটু খেয়াল করো, আমাদের
তাহলে আমাদের এখানে যদি 2 আছে এর মানে একটা আরেকটা দ্বিগুণ, অর্থাৎ b কে 2 দ্বারা গুণ করলে a হয়। তাহলে এটাকে যদি b বলি তাহলে এটা হচ্ছে আমাদের a ভেক্টর, তাই না? এবং বিপরীত দিকে তাহলে দেখো সদৃশ হইতে হলে তো তারা একই দিকে হইতে হয়, সদৃশ হইতে হলে একই দিকে হইতে হয়, এর মানে এটা হবে না। আর বিসদৃশ মানে বিপরীত দিক, এটা ঠিক আছে। আর সমরেখ মানে কি, তারা একই রেখায় বা সমান্তরালে হইলো, এটা সমান্তরাল কিনা? জি ভাইয়া, হ্যাঁ সমরেখ। বিসদৃশ সমরেখ এটাই আমার আনসার, বিসদৃশ সমরেখ এটাই আমার আনসার। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন, কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? দেখি কমেন্ট করো, কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? দেখি কয়জনে পারো, কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? তোমরা এটা বলতে থাকো। এবার আমি তোমাদেরকে জাস্ট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে হালকা আইডিয়া দিই, হ্যাঁ, মানে জাস্ট একবারে সংক্ষেপে বলবো যে ক্রাইটেরিয়া গুলো কি কি লাগে, হ্যাঁ, আমাদের কি কি লাগে এবং কোথায় কোথায় আমাদের ইঞ্জিনিয়ারিং করা যায়। তাহলে আমি দেখি, তোমরা বলো কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? শূন্য ভেক্টর। কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? শূন্য ভেক্টর। আমি তোমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিব, হ্যাঁ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদের সুবিধার্থে রাতে আমি ডেটাগুলো লিখে রাখছি, হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ওই যে ওইটা আনসার দিতে দিতে আমি এদিক দিয়ে একটু লিখে নিই, তাহলে আমি সহজে খুব অল্প 5 মিনিটের মধ্যে আমি পুরোটা সম্পর্কে বলে দিব। আমি একবারে আপডেট ডেটা দিচ্ছি, মানে এই ডেটার মধ্যে কোনো ভুল নাই এবং এগুলো একেবারে আপডেট ডেটা।
আচ্ছা, আসো আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং যে চারটা, এই চারটা নিয়ে আমরা হালকা পাতলা কথাবার্তা বলি যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে কোনটার কি রিকোয়ারমেন্ট। এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যাদের তোমরা মাত্র ইন্টারমিডিয়েট উঠছো বা অথবা যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে যে তোমাদের আসলে রিকোয়ারমেন্টগুলো কি কি সেটা জানার জন্য। কারণ তুমি এই যে হুদাই লাফাইলা বা আলটিমেটলি অনেকে না জেনে এই যে আমাদের বলে যে দিতে পারবে না, এগুলা পাও কথা। তো আমি এখানে যে ডেটাগুলো দিছি এগুলো হচ্ছে 2019 সাল, মানে গত বছরের হচ্ছে যে সার্কুলার দিছিল ওই সার্কুলার অনুযায়ী। হ্যাঁ, এবং এটা নিয়ে আমার একটা আর্টিকেল লেখাও আছে, সেই আর্টিকেলটা প্রয়োজন আমি তোমাদেরকে দিয়ে দিব। তো তোমাদের হচ্ছে নর্মালি আমি সেগুলো নিয়ে একটু কথা বলি। তুমি ইঞ্জিনিয়ারিং এ যদি বাংলাদেশে পড়তে যাও তাহলে তোমাদের হাতে আছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই চারটাই আছে, মানে এই চারটা হচ্ছে পিওর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এগুলো থেকে তোমাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিবে। তবে আমরা এসব ভার্সিটির সাথে আরেকটা ভার্সিটি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। আমাদের এটা হচ্ছে এখানে শুধুমাত্র অনলি টেক্সটাইল রিলেটেড সাবজেক্টগুলো আছে। টেক্সটাইলের যে আমাদের অ্যাপিয়ারেল বা ওয়েট, আমাদের ওয়েট যে সাবজেক্টগুলো আছে ওগুলো আছে বুটেক্সে, শুধু টেক্সটাইল আছে, অর্থাৎ টেক্সটাইলের জন্য বুটেক্স বেটার। তারপর হচ্ছে আর টেক্সটাইল সাবজেক্টটা বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এর মধ্যে শুধুমাত্র কুয়েটে আছে, কুয়েটে আছে টেক্সটাইল, অন্য কোনো জায়গায় কোনো ইউনিভার্সিটি টেক্সটাইল সাবজেক্টটা নাই। আর নর্মালি টেক্সটাইলের জন্য আবার বুটেক্সটা সবচেয়ে বেটার মনে করা হয়। আবার বিজ্ঞান ও প্রযুক্তিগুলো যেমন সাস্ট, তারপর হচ্ছে আমাদের আরো অনেকগুলো আছে, যতগুলো বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর হচ্ছে আমাদের মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মানে যত ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সবগুলা, এগুলোতে ইঞ্জিনিয়ারিং আছে। আর যে কোনো ভার্সিটি যেমন ঢাকা ভার্সিটি, চিটং ভার্সিটি, এগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদ যেটা আছে তার আন্ডারে তোমাদের কি হয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়। তবে সেই ক্ষেত্রে হয়তো ডিগ্রিগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য সবারই তো স্বপ্ন থাকে আমার এই চারটা, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট। তো এগুলো আমাদের দেখা যায় যে সবার ক্ষেত্রে সেম, তুমি যেখানেই পড়ো না কেন আলটিমেটলি তোমার উপর ডিপেন্ডেন্ট সবকিছু, তুমি লাইফে কি করতে পারো না করতে পারবা। ইভেন অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েও তো অনেক কিছু করে ফেলতে পারে, তাহলে এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ডেন্ট। তবে আমাদের তুমি সুযোগ সুবিধার দিক দিয়ে বলতে পারলে বুয়েট, চুয়েট, কুয়েট, টুয়েট আমাদের বেটার। এবার আসো রিকোয়ারমেন্টগুলো। আমাদের বুয়েটের রিকোয়ারমেন্ট এত বছর যা ছিল গত বছর চেঞ্জ হয়ে গেছে। গত বছর রিকোয়ারমেন্ট একটু অন্যরকম ছিল, তো আমরা আশা করতেছি এবছরও সেম ধরনের রিকোয়ারমেন্ট থাকবে, মানে নেক্সট গুলোতেও। তো বুয়েটে কি খুঁজে দেখো, একটা জিনিস আগে তোমাদেরকে এই ভুলটা ভাঙাই। বুয়েটের সার্কুলার একবারে স্পষ্ট লেখা আছে এসএসসি তে জিপিএ 4.00 আপ থাকলে হবে। 4.00 থেকে কম যাদের জিপিএ তারা বুয়েটে অ্যাপ্লাই করতে পারবে না। বাট 4.00 থেকে তোমার এসএসসি যদি জিপিএ বেশি থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে এসএসসি রিকোয়ারমেন্ট, এইচএসসি না। এইচএসসি নিয়ে আরো আছে। তাহলে আমাদের সুয়েটেও সেম 4.00 থাকলে দেওয়া যায়, 4.00 থাকলে দেওয়া যায়, 4.00 থাকলে দেওয়া যায়। অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি যদি ফিজিক্সে মিস করছি, আমি ম্যাথে মিস করছি, পারবো কিনা? অবশ্যই পারবো ভাই। এসএসসি তে কিচ্ছু দেখে না, ইঞ্জিনিয়ারিং গুলোতে এসএসসি তে দেখে তোমার 4.00 আছে কিনা। তোমার 5 থাকলে, আমাদের 4.00 আপ থাকলে হয়। 4.00, 4.1, 2, 3, 4.5 যার যেটা থাকুক না কেন, আমার এসএসসি তে 4.00 থাকলেই তুমি ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করতে পারবা যদি অন্যান্য রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করো। তাহলে অনেকে এটা নিয়ে কনফিউজড, অনেকে আমাকে প্রশ্ন করবে আমি কি পারবো? আরে ভাই পারবা, এটা স্পষ্ট গত বছরের সার্কুলার তুমি দেখলে পাবা, এই স্পষ্ট লেখা আছে এসএসসি তে ন্যূনতম জিপিএ লাগবে 4.00। এর মানে তুমি এই জিপিএ থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছো এসএসসি তে। তাহলে 4.00 আপ যাদের আছে তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে চিন্তা করতে কোনো সমস্যা নাই। এটা নিয়ে অনেক কনফিউশনে পড়ে যায়। সাবজেক্ট তো দেখবেই না, এসএসসির কোনো সাবজেক্টই দেখে না। এবার আসো গত বছর বুয়েট সার্কুলার, প্রথমে আমি বুয়েটে আসি, বাকিগুলো মিল নেই। এইচএসসি তে 4.50 উপরে যারা পাইছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অনেকে বলে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে A+ পাওয়া ছাড়া ভর্তি হওয়া যায় না। আমার ডিপার্টমেন্টে কয়েকজন আছে যারা ইন্টারমিডিয়েটে A+ পায় নাই কিন্তু পড়তেছে। হ্যাঁ, এমন আছে চুরি করে ভর্তি হয়েছে। আলটিমেটলি ওদের রিকোয়ারমেন্টে কখনো থাকে না A+ পাইতে হবে। তোমার A+টা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সাবজেক্ট। দেখো এবার এসএসসি তে 4.50 আপ পাইলে তোমার আলটিমেটলি কি হয়, তুমি অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, তবে আবার কাহিনী আছে, মানে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। গত বছর বুয়েট সার্কুলার অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্ট, ফিজিক্সের পেপার 2টা, কেমিস্ট্রির পেপার 2টা, ম্যাথের পেপার 2টা, 6 পেপারে 600 মার্ক। এই 600-এর মধ্যে যদি তোমার 480-র উপরে থাকে, মানে ওই এক পেপারে যদি তুমি 80 করে ধরো, 6 আর 48, এর মানে এভারেজ 80।
অর্থাৎ সবগুলোতে এ প্লাস, এক কথা বলা যায়। কিন্তু বলা নাই যে আলাদা আলাদা এ প্লাস, না, তোমাকে বলছে যে তুমি মনে করো ফিজিক্সে কোনো কারণে মিস করছো, বাট কেমিস্ট্রি বায়োলজি তুমি মার্কস বেশি পাইছো, ওভারঅল 480 পেলে অ্যাপ্লাই করতে পারতেছো। এটা হচ্ছে অ্যাপ্লাই করা যাবে। কি করা যাবে? অ্যাপ্লাই, মানে তুমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবা, এমন না যে পরীক্ষা দিতে পারবা। তাহলে এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো যাদের ফুলফিল আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, এর বাইরে এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। এবার অ্যাপ্লাই করতে যেয়ে দেখা যায় এরকম মনে করো অ্যাপ্লাই করলে হচ্ছে 30,000, তাহলে বুয়েটে সাপোজ অ্যাপ্লাই করলো কত? 30,000, কিন্তু বুয়েট তোমাকে পরীক্ষা দিতে দিবে না। বুয়েট তোমাকে পরীক্ষা দিতে দিবে 12,000 স্টুডেন্টকে। কয়জন? 12,000 জন। এর মানে তুমি ইন্টারমিডিয়েটের 3টা মিলে 480 পাইছো, তুমি বলতে পারো না তুমি পরীক্ষা দিতে পারবা। এই যে 12,000 জন নেবে কোত্থেকে? টপ থেকে। তাহলে ওনারা কি করবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটার মার্কস হিসাব করবে। যার মার্কস সবচেয়ে বেশি সেখান থেকে আস্তে আস্তে কমাইতে এবং জিপিএটাও দেখে 5 আছে কিনা। ওই জন্য বেটার হয় যদি তোমার সবগুলোতে প্লাস থাকে। তাহলে এরপরে কমাইতে টোটাল প্রথম 12,000 দিবে। এবার যদি 12,000-এর মধ্যে আইসা যদি দেখে যে একই নাম্বারের অনেকজন থাকে না, স্বাভাবিক, তখন কি দেখবে? দেখো, প্রথমে ম্যাথের রেজাল্ট দেখবে, ম্যাথ, এরপরে ফিজিক্সের রেজাল্ট দেখবে, এরপরে কেমিস্ট্রি রেজাল্ট দেখবে। যেমন তুমি ম্যাথে তোমার বন্ধুর থেকে বেশি পাইছো, তোমার বন্ধু কেমিস্ট্রিতে তোমার থেকে অনেক বেশি পাইছে, লাভ নাই। তুমি যে ম্যাথে বেশি পাইছো এটা হচ্ছে ফ্যাক্ট, যদি দুইজনের টোটাল নাম্বার সেম হয়। তাহলে আমাদের প্রথমে দেখবে ম্যাথের মার্কস, এরপরে ফিজিক্স, এরপরে কেমিস্ট্রি, এগুলো জিপিও দেখে। তো এই রিকোয়ারমেন্ট থেকে তোমাকে টোটাল কত দিতে হবে? 12,000। এবার আসো অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমি কি বলি, এই যে বুয়েটে তোমার আসলে 480 মার্ক দিয়ে পরীক্ষা দেওয়া যায় না। এই যে মোটামুটি আমাদের 510-এর উপরে লাগে, মানে 480 না, আমাদের মোটামুটি 510 বা 520-এর উপরে থাকলে তুমি আশা রাখতে পারো। তবে আমি বলবো এভারেজ যদি 90 থাকে, মানে 6 নং 540, এভারেজ 90 থাকলে তুমি পরীক্ষা দিতে পারো, শিওর থাকো। তাহলে বুঝতে পারছো যে ইন্টারমিডিয়েট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কেমন রেজাল্ট করতে হবে। হ্যাঁ, ওকে, এখানে যদি তুমি 90 মোটামুটি এভারেজ 90 তুলতে পারো তাহলে কাজ হয়ে গেছে। হ্যাঁ, এবং মোটামুটি এরকমই হয় যে এরকম অনেকেই পায়। তোমাকে বুঝতে হবে জিনিসগুলো, যে প্রপারলি বেসিক ক্লিয়ার করতে হবে। এটা গেল বুয়েটের রিকোয়ারমেন্ট। তাহলে এই রিকোয়ারমেন্ট গুলো বুঝছো তো? ইন্টারে এ প্লাস পাও নাই, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফাটাই দিছো, তুমি বুয়েটে পরীক্ষা দিছো, চান্স পেয়ে গেছো। তাহলে আলটিমেটলি ডিপেন্ড করবে তুমি ইন্টারে কতটুকু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফাটাইতে পারতেছো, আর বুয়েট পরীক্ষা 3 ঘন্টার পরীক্ষা কতটুকু ফাটাইতে পারতেছো। এবার আসো পরীক্ষা কেমন হবে। পরীক্ষা হবে ফিজিক্স থেকে 20টা প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 20টা প্রশ্ন আসবে, ম্যাথ থেকে 20টা প্রশ্ন আসবে। সৃজনশীল প্রশ্ন না, জাস্ট 20টা ম্যাথ। কেমিস্ট্রি থেকে থিওরিও আসে, কারণ কেমিস্ট্রিতে ম্যাথ কম। তাহলে প্রত্যেকটা ম্যাথে 10 মার্কস করে টোটাল ফিজিক্সে 200, কেমিস্ট্রিতে 200, ম্যাথে 200, টোটাল কত মার্কস? 600। এই 600-এর মধ্যে তুমি কত পাবা তার উপর ডিপেন্ড করে তোমাকে কি দিবে। তোমাকে এই যে বুয়েটে তুমি চান্স পাইছো কি পাও না সেটা ডিপেন্ড করবে। কখনো এমন না যে তোমার এটার সাথে কিন্তু আলাদা কোনো মার্ক যুক্ত হয় না, কোনো জিপিএ এর মার্কস না, কোনো তুমি এখানে কত জিপিএ কত পাইছো সেটা কোনো ফ্যাক্ট না, এখানে 600-এর মধ্যে কত পাইছো সেটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে প্রথম ধাপ হচ্ছে এসসিতে এটা পাইতে হবে, দেন এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে তুমি যদি 12,000-এর ভিতর থাকো, এই রিকোয়ারমেন্টের ভিত্তিতে 12,000-এর ভিতরে থাকলে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। এই 12,000 থেকে নিবে কত? বুয়েটে ডিপার্টমেন্ট আছে 12টা এবং টোটাল সিট আছে 1060। এর মানে এই 12,000 জন যে পরীক্ষা দিবে তার মধ্যে থেকে 1060 জন কি করতে পারবে? সিট পাবে, আর বাকিরা সিট পাবে না। এবার আসো চুয়েটে কত বছর রিকোয়ারমেন্ট? আমাদের এগুলো কিন্তু জিপিএ গুলো ভেরি করে রেজাল্টের ভিত্তিতে, মানে রেজাল্ট যদি ভালো হয় খারাপ হয় তাহলে আমার জিপিএ গুলো বাড়ায় কমায়। আমাদের প্রত্যেকবার সেম থাকে না। তো এইচএসসি তে গত বছরের অনুযায়ী ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এই তিনটার মধ্যে আলাদা আলাদা করে জিপিএ 4 এর উপরে থাকতে হবে। যেমন তোমার মনে করো ম্যাথ কেমিস্ট্রিতে, তোমার মনে করো ফিজিক্স আর ম্যাথে জিপিএ 5 আছে, কিন্তু কেমিস্ট্রিতে জিপিএ 4 এর নিচে আছে, জিপিএ 4 এর নিচে 3.5, তুমি পরীক্ষা দিতে পারবে না। মানে জিপিএ 4 থাকতেই হবে, মানে মিনিমাম ফিজিক্সেও জিপিএ 4, ম্যাথেও 4, কেমিস্ট্রিতেও 4, 5 থাকলে তো ভালো। তাহলে মিনিমাম 4 থাকতে হবে। আর ইংলিশে আলাদা করে 3.5 থাকতে হবে। ইংলিশে 3.5 এর কম হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। আবার এটা যখন ফুলফিল করবা দেন এবার দেখবে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশ এই 4টা সাবজেক্টে 5 করে দিলে জিপিএ 5 5 5 5 কত হয়? 20। এই আউট অফ 20 এর মধ্যে তোমাকে 17.5 পাইতে হবে। মানে তুমি যদি এই 4টা মিলে জিপিএ তোমার টোটাল হিসাব করলে যদি 17.5 হয় তুমি অ্যাপ্লাই করতে পারবা, এমন না যে পরীক্ষা দিতে পারবা। এবার আবার আগের মতো এবার তোমার ওই যে চুয়েট কি করবে, চুয়েট প্রশাসন যখন দেখলো যে এই রিকোয়ারমেন্টের ভিত্তিতে তাদের এখানে অ্যাপ্লাই করলো 30,000, কিন্তু তারা পরীক্ষা দিতে দিবে কত? 10,000। চুয়েটে পরীক্ষা দিতে 10,000। এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো একটা সুবিধা হলো প্রশ্ন পাস হওয়ার কোনো সুযোগ নেই, এবং
এখানে পরীক্ষাগুলো হচ্ছে তোমার ভার্সিটির ভিতরে হয়, বাইরে কোনো পরীক্ষা নাই। চুয়েটের পরীক্ষা চুয়েটে, বুয়েটের পরীক্ষা বুয়েটে, কুয়েটের পরীক্ষা কুয়েটে, রুয়েটের পরীক্ষা রুয়েটে। এবার আসো 10,000, তাহলে 10,000 জনকে কি করতে দিবে? পরীক্ষা দিতে দিবে। এই 10,000 জনকে কিভাবে বাছাই করবে? এমন না তুমি 17.5 পাইছো মানে তুমি পরীক্ষা দিতে পারতেছো। তোমার এখান থেকে দেখবে যে ওই আবার আগের মতো টপ থেকে যাদের মনে করো 20-20 আছে জিপি এর ভিত্তিতে 20-20 দেখবে, দেন 20-19, দেন 20-18, আস্তে আস্তে নিচে নামতে নামতে যতটুকু আসা যায় আমাদের টোটাল 10,000 জনকে নিবে। এই 10,000 জন থেকে পরীক্ষা দিয়ে চুয়েটের ডিপার্টমেন্ট আছে 12টা এবং সিট আছে 890, চুয়েটের সিট হচ্ছে 890 সিট। আর পরীক্ষা পদ্ধতি এক্স্যাক্টলি বুয়েটের মতোই, মানে বুয়েট আর চুয়েটের পরীক্ষা পদ্ধতি সেম, এবং এটা হচ্ছে সম্পূর্ণ রিটেন এক্সাম। তোমার এই পরীক্ষার খাতায় তোমাকে লিখে দিয়ে আসতে হবে, খাতা বের করে নিয়ে আসতে পারো না, ওই খাতায় তোমাকে ইনস্ট্যান্ট লিখে দিয়ে আসতে হবে। এবার আসো কুয়েট হচ্ছে আমার এসএসসি তে জিপিএ 4 এর উপরে থাকলে হয়। আর এখানে আবার কুয়েটে কিন্তু আলাদা, চুয়েটে যেরকম আলাদা আলাদা ভাবে জিপিএ দেখছি, কুয়েটে এরকম দেখে না। কুয়েট হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই চারটা মিলে টোটাল জিপিএ কত থাকতে হবে? 18। তাহলে 18 এগুলো বেরি করে, যেমন চুয়েটে চাইছে 17.5, কুয়েটে চাইছে 18, আর রুয়েটে চাইছে 18.5, এগুলো ভ্যারি করে। যেমন কোনটার পরীক্ষা আগে কোনটার পরীক্ষা পরে হয় সেগুলোর উপর একটু ডিপেন্ড করে, এটা কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে সবসময় সাইজে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই চারটায় জিপিএ তোমার মোটামুটি 17 থেকে 19 এই রেঞ্জের মধ্যে চায়। কোন সময় 17, কোন সময় 17.5, 18, 18.5, 19ও চায়। হ্যাঁ, এবার আসো, তাহলে গেল। যাওয়ার পর দেখো এবার কুয়েটে আবার একটা এক্সট্রা জিনিস আছে। কুয়েটে কিন্তু আমাদের বায়োমেডিকেল সাবজেক্ট আছে, এন্ড যদি তুমি বায়োমেডিকেলে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমার আবার বায়োলজিতে 4 পয়েন্টের উপরে থাকতে হবে। বায়োলজিতে 4 পয়েন্ট নিচে থাকলে তুমি বায়োমেডিকেলে পড়তে পারবা না। আর এবার আসি পরীক্ষা পদ্ধতি। কুয়েটের পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ এমসিকিউ। কুয়েট কিন্তু রিটেন না, এমসিকিউ পরীক্ষা কি কি হয় এখানে দেখো। বুয়েট আর চুয়েটের পরীক্ষা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে সাবজেক্টের উপর। আর কুয়েটের পরীক্ষা হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, 4টা সাবজেক্ট। ফিজিক্স থেকে 15টা প্রশ্ন হয়, একটা প্রশ্নে 10 করে। কেমিস্ট্রিতে 15টা, ম্যাথে 15টা, ইংলিশে 10টা। তাহলে কত হলো টোটাল? 15, 15, 15, 45, 10, 55, একটাতে 10 করে 550 মার্কের পরীক্ষা। আর কুয়েটে ডিপার্টমেন্ট আছে টোটাল 16টা, সিট আছে 1060টা। আর তোমাকে কুয়েটে প্রতি বছর পরীক্ষা দিতে দাঁড়াও, আমি কুয়েটের ডাটা লিখি নাই। কুয়েট হ্যাঁ, কুয়েট পরীক্ষা দিতে দেয় 12,000 জনকে, এক্সাম দেয় 12,000। তাহলে কুয়েটে পরীক্ষা দিতে দিবে কত হাজারকে? 12,000কে। এবার আসে রুয়েটে ওই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 18.5 এর উপরে থাকতে হবে, 4টা মিলে জিপিএ। আর এক্সাম হবে রিটেন, তবে এদের মতো না। এক্ষেত্রে হচ্ছে এক্সাম হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এখানে ইংলিশ আছে। ফিজিক্স থেকে 10টা প্রশ্ন, কেমিস্ট্রি থেকে 10টা, ম্যাথ থেকে 10টা, ইংলিশ থেকে 5টা, টোটাল 35টা প্রশ্ন, একটার মধ্যে 10 করে 350 মার্কের মধ্যে পরীক্ষা। আর রুয়েটে ডিপার্টমেন্ট আছে 14টা, টোটাল সিট আছে 1200 এবং রুয়েটে টোটাল এক্সাম দিতে দেয় 9,000টা স্টুডেন্টকে এক্সাম দিতে দেয়, মানে টোটাল 9,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে রুয়েটে। এটা হচ্ছে টোটাল আমাদের ওভারঅল হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর সিনারিও, অর্থাৎ বাংলাদেশের কোন জায়গায় কয়টা করে সিট আছে, কয়টা করে সিট আছে আমাদের সেই জিনিসগুলো আমাদের বলে দিবে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের সেই জিনিসগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এ এই যে টোটাল জিনিসগুলো আমাদের কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই যে এই জিনিসগুলো আগে থেকে জানা উচিত যে আমি কোনটা পারবো কোনটা পারবো না। তো টার্গেট সেট করা উচিত আস্তে আস্তে, তুমি কোনটার প্রতি ইন্টারেস্টেড। আর একজনও কমেন্ট করলো সে মেডিকেলের প্রতি খুব বেশি ইন্টারেস্টেড। গত ক্লাসে কিন্তু মুন্না মেডিকেল সম্পর্কে বলছিল, তো আমি ওই জন্য আজকে রিপিট করতেছি না। মেডিকেল সম্পর্কে মুন্নার গত ক্লাসেটা করলে বা গত ক্লাসটা আমার গ্রুপে সেভ আছে, সেটা করলে তুমি মেডিকেল সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবে, মেডিকেলে কি কি আসে না আসে। তো আমি যেহেতু মুন্না নিজে মেডিকেলের, সে কারণে তার ওইদিকে একটু আমাদের জ্ঞানের পরিধি বেশি। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং, যার কারণে আমি এবং ইভেন আমি ওমেকাতে কোচিংও করাই, প্লাস হচ্ছে আমার নিজেরই ইঞ্জিনিয়ারিং এর বেস আছে, প্লাস হচ্ছে আমাদের তো ইন্টারমিডিয়েট পড়াইতে হয়, সব ওভারঅল মিলে আমাকে দেখাইতে হয়, দেখতে হয় এগুলো সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে। তাহলে এটা হচ্ছে কুয়েটের রিকোয়ারমেন্টগুলো। এখানে এবার একটা আশার আলো বলি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে ইচ্ছুক তোমাদের একটা কথা বলি, এখানে পরীক্ষা দিল 12,000, এখানে 10,000, এখানে 12,000, এখানে 9,000। তোমার কি মনে হয় এখানে যে 12,000 পরীক্ষা দিছে তারা এখানে দেয় নাই? এক্স্যাক্টলি দিছে। মানে এরা
আলটিমেটলি ওভারঅল কি দেখা যায় জানো, এরা 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 মিলে প্রায় 8,000 স্টুডেন্ট কমন। তাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে কিছু কিছু স্টুডেন্ট আনকমন থাকে, কেউ বুয়েটে পারে না, কেউ চুয়েটে পারে না, কেউ কুয়েটে পারে না, কেউ রুয়েটে পারে না। হ্যাঁ, কিন্তু 8,000 স্টুডেন্ট আছে যারা সবগুলোতেই পারে, মানে ওই 8,000 কিন্তু কমন। সে বুয়েট চুয়েট কুয়েট টুয়েট চারটায় দিচ্ছে। যেমন আমি যখন ইন্টার পরীক্ষা দিয়েছিলাম তখন আমার হচ্ছে সব জায়গায় দেওয়ার ছিল, জিপিএ ছিল, কিন্তু আমি দিছিলাম বুয়েটের চুয়েটে। হয়তো কুয়েট টুয়েটে অ্যাপ্লাই করে নেই, অ্যাপ্লাই করলে হয়তো আমার কারণে আরেকজন পরীক্ষা দিতে পারতো না, বাট আমি অ্যাপ্লাই করে নেই। বাট যারা অ্যাপ্লাই করছে তাহলে আলটিমেটলি, যেমন আমি বুয়েটের চুয়েটে ফর্ম ফিল আপ করছি এবং এখানে করছি, তাই বুয়েটে পরীক্ষা দিচ্ছি, চুয়েটে পরীক্ষা দিচ্ছি। আলটিমেটলি আমি যদি পরীক্ষা না দিতাম তাহলে আমার জায়গায় আরেকজন দিতে পারতো না, কারণ তারা তো 12,000 জনকে নিবে। তাহলে এরকম যে দেখা যাচ্ছে তোমার আবার অনেক স্টুডেন্ট আছে মেডিকেল, তোমার মেডিকেলে অনেক বন্ধু আছে যাদের এরকম রেজাল্ট আছে, তারাও ইচ্ছা হুদেই আমাদের চুয়েটে কুয়েটে রুয়েটে বুয়েটে ফর্ম ফিল আপ করলো, কিন্তু তারা ওয়েল প্রিপেয়ার্ড না। এভাবে চিন্তা করলে কিন্তু দেখা যায় কি জানো, আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তুমি দেখো টোটাল আমাদের প্রায় 8,000 স্টুডেন্ট আছে যারা কমন। এই কমনের মধ্যে দেখা যাবে আমাদের 2,000 স্টুডেন্ট যাবে, আমাদের প্রায় 1,000 স্টুডেন্ট যাবে যারা মেডিকেলের চান্স পেয়ে গেছে, কারণ মেডিকেলের পরীক্ষা আগে হয়। আর প্লাস হচ্ছে তারা মেডিকেলের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নেয় নাই, মেডিকেলের জন্য নিছে। এবং মেডিকেলের প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া খুব সহজ না, যদিও কয়েকজন লিজেন্ড আছে, আল্ট্রা লিজেন্ডারি পাবলিক, তারা পারে, যদিও মানে ইন্টারমিডিয়েটের বেসিকটা ক্লিয়ার থাকলে পারা যায়। বাট নর্মালি আমাদের মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের এটা আকাশ পাতাল পার্থক্য পরীক্ষা পদ্ধতি, যার কারণে আসলে ম্যাক্সিমামে এখানে সাকসেসফুল হয় না আর কি মেডিকেল প্রিপারেশন ইঞ্জিনিয়ারিংয়ে। তো সেক্ষেত্রে দেখা যায় ওদেরকে তুমি বাদ দিতে পারো। আবার যারা সিরিয়াস না, তোমার বন্ধু বান্ধব যারা মানে রেজাল্ট ভালো করে ফেলছে কিন্তু আলটিমেটলি অ্যাপ্লাই করছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালোভাবে পড়াশোনা করে নাই, তারা সিরিয়াস না, তারা চান্স পাওয়ার মতো যোগ্য না, কারণ এখানে কিন্তু আন্দাজে জায়গায় দেওয়ার মতো কোনো ইয়া নেই। ওদেরকে পরীক্ষা দিতে হবে ভালো একটা, এখানে জিপিএ থেকেও কোনো কিছু যায় আসে না, তোমাকে আলটিমেটলি পরীক্ষা দিয়ে কত মার্কস পেয়েছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যার কারণে আমার দেখা যায় এই বুয়েট চুয়েট কুয়েট টুয়েটে তোমার ওভারঅল তাহলে ওইরকম আমার যারা সিরিয়াস না কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে এরকম স্টুডেন্ট আছে 2,000। তাহলে ওভারঅল 8,000 থেকে 1,000 গেল মেডিকেল, 2,000 গেল কি, 2,000 গেল হচ্ছে আমাদের ওই যে যারা হচ্ছে সিরিয়াস না। তাহলে আমার আর কত আছে, 3,000 চলে আর 5,000। এবার তুমি চিন্তা করে দেখো সিট কত আছে, 1,060, 890, 1,060, 1,200। তাহলে 1,000, 2,000, 3,000, তারপর হচ্ছে আমার 4,000 বলা যায়, প্রায় অ্যাপ্রক্সিমেট 4,000 থেকে একটু বেশি, অ্যাপ্রক্সিমেট 4,000 সিট ধরো। তাহলে আলটিমেটলি তুমি যদি চিন্তা করো 8,000 কমনের বাইরে আরো 1,000 মনে করো আনকমন আছে, তাহলে আমি যদি ওইটাও ধরি তাহলে 6,000 এর মধ্যে 4,000 সিট আছে। তাহলে 6,000 সিএস স্টুডেন্ট আছে, তার মধ্যে আমার 8,000 সিট আছে, সরি 4,000 সিট আছে। তাহলে 6,000 থেকে 2,000 বাদ যাবে, 4,000 সিট পাবে। এর থেকে ভালো কোনো জায়গায় নাই। মানে তুমি ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো করলে এবং ভালো একটা ইঞ্জিনিয়ারিং মোটামুটি প্রিপারেশন নিলে তুমি চান্স পেয়ে যাবে শিওর। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সুবিধা, যেহেতু সবাই পরীক্ষা দিতে পারে না, এই জন্য কম্পিটিশন একটু কম। তবে হ্যাঁ, যারা আমাদের যায় তারা সবাই হচ্ছে মানে মোটামুটি ভালো পড়াশোনা করে যায়, ওই কারণে এখানে কম্পিটিশন ওই দিক দিয়ে বেশি, যে সবাই প্রচুর পড়াশোনা করে তারপর যায়। তো তাহলে আমরা আজকে আর বেশি বর্ধিত না করি, আমাদের তোমরা ক্লাসগুলো প্রপারলি এনজয় করো। যে কোনো প্রবলেম হলে তুমি আমার সাথে বা যে কারোর সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ আমরা প্রপারলি হ্যান্ডেল করবো। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। তবে আমি বলে রাখি, আমার নেক্সট ফিজিক্স ক্লাস করার আগে তুমি অবশ্যই ওই আগের তিনটা ভেক্টরের ক্লাস অবশ্যই করে নেবা। আজকে একটু লেন্দি করে ফেললাম, আজকে এতটুকু পর্যন্ত। সবার জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লেকচার এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।